মামলায় যোগ্য সাক্ষী কে, সাক্ষীর যোগ্যতার বিরোধিতা করা যাবে কিনা, এবং কে কে অযোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে, সাক্ষ্য আইন 1872-এর আলোকে আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে সাক্ষীর যোগ্যতা কি কি বিষয়ের উপরে নির্ভর করে? যদি এই প্রশ্নের উত্তর দিতে হয়, সেক্ষেত্রে সাক্ষীর যোগ্যতা নির্ভর করে বোধ শক্তির উপরে। সাক্ষীর যোগ্যতা নির্ভর করে কিসের উপরে? বোধ শক্তির উপরে। অর্থাৎ জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম, তিনি যোগ্য সাক্ষী হতে পারবেন। একবার বলে নিতে হবে, জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম, তিনি যোগ্য সাক্ষী হতে পারবেন। তাহলে জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর, তাই না? তাহলে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে যিনি সক্ষম, তিনি না, জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে সক্ষম তিনি যোগ্য সাক্ষী না। জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম, তিনি যোগ্য সাক্ষী। অর্থাৎ এই আলোটা যে জ্বলতেছে, এইটা যে একটা সূর্য, এইটা কি বুঝতে পারতেছেন? এইটা সূর্য না। থ্যাংক ইউ। ও বলতেছে জি স্যার এটা সূর্য, আর এ বলতেছে না এটা সূর্য না। তার মানে এটা একটা বাল্ব, লাইট। এখন এই লাইটটাকে আমি সূর্য বলতেছি, তার মানে কি আমি জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিলাম? কথার সাথে মিলল না, তাই না? বোধ থাকতে হবে, অর্থাৎ যুক্তিসঙ্গত উত্তর দেওয়ার জন্য বোধ শক্তি থাকতে হবে। তাহলে বোধ শক্তিটা জিনিসটা কি আসলে বলেন? যুক্তিসঙ্গত ভাবে ধরতে পারার নাম হচ্ছে বোধ শক্তি। তাহলে বোধ শক্তি যদি বুঝতে হয়, সেক্ষেত্রে আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? ভদ্রলোক যে আল্লাহর সাথে অনেক কথাবার্তা বলতো, এই ব্যাপারে আপনাদের ধারণা আছে? মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তখন তিনি যে আসবেন এরকম নজির, তখন কিন্তু আপনার দেখা যাইতো যে জাদুবিদ্যায় পারদর্শী ছিল মিশরে। মিশররা কিন্তু জাদুবিদ্যায় ভয়ঙ্কর পারদর্শী ছিল। ব্ল্যাক ম্যাজিক যেগুলো বলা হয় সব ওদের দেখা যাইতো তখন রশি সাপ হয়ে যাইতো, আছে না? তা দেখা গেছে যে এরকম আগুনের গোলা আসতেছে, ঘুম থেকে উইঠা ফিরাউন হন্তদন্ত হয়ে গেছে যে কি ব্যাপার, তাড়াতাড়ি জ্যোতিষীরে ডাকো, আমার এরকম আগুন দেখলাম কেন? জ্যোতিষী কয় আপনি তো শেষ, আপনি তো কাইতে হয়ে গেছেন। বলে কেন? বলে এমন এক লোক আইতেছে আপনার মানে মারার জন্য, সে লোক আপনাকে তছনছ কইরা দিবে। ভালো, এখন আমি ফিরাউন, এটা আমারে বাঁচাইতে গেলে করণীয় কি? বলতেছে যত ফোলাফাই নিতেছে সব মাইরা পেলেন, যা জন্মাচ্ছে সবগুলাকে কি করেন? মেরে ফেলেন, তাইলে আপনি বাইচে যাবেন। বলে ভালো বুদ্ধি দিছো, এই নাইলে তোমার বেতন দেই। হ্যাঁ, সবাই মাইরে ফেলাইতে বলছে। যাকে পাচ্ছে তাকেই কি করতেছে? মেরে ফেলছে। এখন মুসা অনেক কষ্টে টষ্টে হইল। হওয়ার পর মুসার মা চিন্তা করলো যে এইটারে তো আমি কোনোভাবে আর ফালতে পারবো না, এটারে আমি বাসায় দিই। তা আল্লাহর যা লীলা, যাকে দিয়ে মারবে তার কাছেই বড় করবে, কি একটা অদ্ভুত ব্যাপার। তা মুসা বাঁচতে 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 বাঁচতে, আমি তো আবার পাতিল মনে করি, মনে হয় পাতিলে বাসায় দিয়েছে, ওইটাই বাসে, ছোটবেলা যেভাবে শুনছি। তা বাঁচতে 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 ফেরাউনের স্ত্রী ওয়াইফ তার ঘাটে চলে আসলো পাতিল। সে পাতিল জাগায় দেখে, হায় হায়, এই ফুটফুটে শিশু, আমার তো কোনো ফলাফল নয় না, মনে হয় ফেরাউন নিজে আমার এটা পাঠাই দিছে, মনে হয় আল্লাহ তাআলা আমাকে এটা কি করেছে, পাঠাইছে। যদিও তার হাজবেন্ড নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে, কিন্তু সে তার হাজবেন্ডকে সৃষ্টিকর্তা দাবি করে না, মেনে নেয় নাই। সুসংবাদ প্রাপ্ত নারীদের মধ্যে কিন্তু বিবি আসিয়া একজন, তাই না? তো উনি কি করলেন? উনি হচ্ছে একটা ছোট বাচ্চাকে যেভাবে লালন পালন করা যায় সেইভাবে লালন পালন করা শুরু করলেন। এখন দিনে দিনে দেখবেন একটা বিড়াল যদি পালেন আপনি, একটা বিড়ালের প্রতিও মানুষের কি হয়, মায়া দয়া হয়। তাহলে একটা মানুষের বাচ্চা যখন আপনি পালবেন, তখন তার প্রতি একটা কি হবে, একটা যখন দেখবেন 1 বছরের দিকে বাচ্চাদের একটা আলাদা একটা মানে শেপ তৈরি হয়, একটা অন্যরকম লাগে, মনে হয় এটা মনে হয় আসমান দিয়ে আইছে। হ্যাঁ, এরকম এরকম লাগে। তো ওই অবস্থায় ফেরাউন চিন্তা করতেছে, একটা ছোট বাচ্চা, আমি ওর একটু কোলে নেই, আমি একটু কোলে নিয়ে ওর একটু আদর কইরা দেখি। এই মুসাকে কোলে নিছে, দাম করে একটা সোয়ার মাইরা দিছে। মজার বিষয়, মুসা কিন্তু অনেক শক্তিশালী ছিল। যে বাচ্চা রাসূল হবে, যে বাচ্চা নবী হবে, তার ওজনও তো আছে। ফেরাউন সোয়ার খাইয়েই টের পাইছে যে এইটাই এইটা, সেটারে খুঁজতেছি, এইটাই আমি মানে চর খায়, চরের ওজনেই বুঝছে এইটাই। এটা আসিয়া আইসা কইতেছে কি বলেন এইটা, এইটা তো ছোট বাচ্চা, এটা তো কিছু বোঝে না, এটার বোধ শক্তি নাই,
এইটার কোনো হিতাহিত জ্ঞান নাই। এইটারে নিয়ে আপনার মতো একজন মহামান্য শাসক যদি এইটারে মাইরা লাই, তাহলে এর চাইতে বড় ফাফারা আমি আর দেখি না এই পৃথিবীতে নাই। কয় তাহলে ওর একটা পরীক্ষা দিতে কও, ওর যে বোধ শক্তি আছে না বোধ শক্তি নাই, এটার একটা পরীক্ষা দিতে কও। সামনে কয়লা রাখা হলো, জ্বলন্ত কয়লা, আর হচ্ছে এক সাইডে রাখা হলো কি আপনার মনে মুক্তা হীরা জহরাত, দুইটাই চিকচিক করে। দুইটাই কি করে বাবা? আপনি হইলে কি আগুনে হাত দিতাম? মরার ভয় থাকলে দিতাম। যদি জানতাম যে কেন নইবে ঠিক মতো, তাইলে আগুনে যায় হাত দিতাম, যে আতপুরুক মাইর খাই, মাইর থেকে বাঁচি। কিন্তু মজার বিষয়, যে নবী হবে সে তো কিছু বোঝে। যে নবী না, এরকমও শুনছি যে মায়ের পেট থেকে বের হয়ে নাকি সে আক্রমণ করছে, ওয়াজ করেনি। তারপর মায়ের পেটে থাকা অবস্থায় যে নবী না, সে নাকি 30 পারা কোরআন শরীফ পড়ে ফেলছে। তাহলে যে নবী হবে সে তো কিছু বোঝে। সে করতেছিল কি, ওই হীরা জহরতের দিকে হাত বাড়ায় দিচ্ছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া ওই আগুনের দিকে তার হাতটাকে ধাবিত করলেন এবং একটা কয়লা মুখে নিলেন। মুখে নেওয়ার পর থেকে কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু তোতলা ছিলেন। তিনি কিন্তু তোতলা ছিলেন। পরবর্তী জীবন কিন্তু তার তোতলামিতে কাটছে। এবং আরো মজার বিষয়, তার চরের এত ওজন, এক চরে কিন্তু সে এক মানুষই মেরে ফেলছে, তার চরের ওজন এত। তা মুসা কি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিছিল? জি, ইয়েস দিয়েছিল, কিন্তু যুক্তিসঙ্গত হয় নাই। মুসা জিজ্ঞাসিত প্রশ্নে কি করেছে? উত্তর কিন্তু দিয়েছে। সে কয়লা নিয়ে মুখে নিলে মানে কি, সে একটা উত্তর দিয়েছে, কিন্তু উত্তরটা কি যুক্তিসঙ্গত হয় নাই। তার মধ্যে যদি বুদ্ধি থাকতো, বুদ্ধিমত্তার পরিচয় থাকতো, সে কিন্তু ওই হীরা জহরত নিলেই বুঝা যাইতাম তার মধ্যে বুদ্ধি আছে বাবা। তাহলে যার জ্ঞান আছে, যে জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, তিনি যোগ্য সাক্ষী বলা যায় না? তাহলে সাক্ষীর যোগ্যতা কিসের উপরে নির্ভর করে? যদি প্রশ্ন করে, বোধ শক্তির উপরে নির্ভর করে। সাক্ষীর যোগ্যতা নির্ভর করে বোধ শক্তির উপর। জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম, তিনি সাক্ষী হতে পারেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম, তিনি সাক্ষী হতে পারেন। এই কথাটা বলা আছে 118 ধারাতে। সাক্ষ্য আইনের কত ধারা? 118 ধারাতে এই ছোট কথাটা বলা আছে। লিখতে পারেন যে 9ম অধ্যায়ে সাক্ষীর যোগ্যতা আলোচনা করা হয়েছে। হ্যাঁ, জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম, জিজ্ঞাসিত প্রশ্নের বলেন একবার, তিনি সাক্ষী হতে পারেন। সাক্ষীর যোগ্যতা নির্ভর করে বোধ শক্তির উপর। বাবা, বোধ শক্তির উপর না স্মরণ শক্তির উপর? বোধ শক্তি আর স্মরণ শক্তি আলাদা। কিরকম? জুয়েল আমাদের এতদিন ক্লাসে আসে নাই। তা জুয়েলকে জিজ্ঞেস করলাম, জুয়েল কেন আসেন নাই ক্লাসে? বলে একটু আমরা নানা বাড়ি বেড়াইতে গেছিলাম। জুয়েল 2 দিন ক্লাসে আসে নাই। জুয়েলকে জিজ্ঞেস করছি কই গেছেন? বলে নানা বাড়ি বেড়াই আছে। তা বললাম আসলেন না, এর মধ্যে তো আমরা স্টপেল যা আছে সব পড়ে ফেলছি। বলতেছে যে আমরাও লার্নেড ল একাডেমির মান বজায় রেখে আসছি নানা বাড়িতে। জুয়েল 2টা পুরস্কার পাইছে এখানে, যেমন খুশি তেমন সাজত অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের মধ্যে 2টা পুরস্কার পাইছে জুয়েল। তা জিজ্ঞেস করলাম কি পুরস্কার? বলতেছে স্যার একটা পাইছি স্মরণ শক্তির উপর। তা জুয়েল যে মানুষ, স্মরণ শক্তির উপরে একটা পুরস্কার পাইতেই পারে, মানে আমাদের মধ্যে বেশ ভালো মানুষ। বললাম জুয়েল তাহলে দ্বিতীয় পুরস্কারটা কি? কয় স্যার দ্বিতীয় পুরস্কার এই মুহূর্তে মনে পড়তেছে না। ঠিক আছে, তাহলে স্মরণ শক্তি আর বোধ শক্তি কি বুঝতে পারছি আমরা? শিওর বুঝতে পারছি। বোধ শক্তি যুক্তিযুক্তকতা, যুক্তির উপরে নির্ভর করে, সঠিকতার উপরে নির্ভর করে। স্মৃতিশক্তি আর বোধ শক্তি কিন্তু পাশাপাশি রাখলে কিন্তু ডিস্টার্ব হবে। আমি বুঝাইতে পারছি? কমন সেন্স, হ্যাঁ। আর স্মৃতিশক্তি, মেমোরি। আরে বাপ রে বাপ, তাইলে
আমি যদি বলি 118 ধারার মধ্যে সাক্ষীর যোগ্যতা আছে, যদি প্রশ্ন করা হয় যোগ্য সাক্ষী কত ধারায় আছে, যোগ্য সাক্ষী কে? যিনি জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম। বাবা তাইলে আমি এই কথা বলতে পারি না অযোগ্য সাক্ষীও 118 ধারায় আছে? বলতে পারি না? তাহলে যিনি জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম তিনি অযোগ্য সাক্ষী বলা যায় না? অযোগ্যই লিখতে পারে না, আবার অযোগ্য লেখেন। ঠিক আছে, যিনি জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম তিনি অযোগ্য সাক্ষী। বাবা এই সক্ষম আর অক্ষম 118 থেকে 134 ধারা পর্যন্ত বিস্তৃত হয়েছে। 118 থেকে 134 ধারা পর্যন্ত বিস্তৃত লিখতে হবে, লিখতে হবে, দাগায় নি না, ভুল চর্চা লিখতে হবে। 118 থেকে 134 লিখছি। তাহলে যদি জিজ্ঞেস করে যে কত ধারায়, সেক্ষেত্রে বলবো 118। আর কত ধারা থেকে কত ধারায়? যদি নীতি বলে নীতি 118 থেকে 134। আচ্ছা, তাহলে সাক্ষীর যোগ্যতা কত ধারায় আছে? যোগ্য সাক্ষী কত ধারায় আছে? 118 ধারায়। একটা সেন্টেন্স লিখবেন যে সাক্ষীর কোনো বয়স নাই, সাক্ষীর কোনো সংখ্যা নাই। ও লেখেন, সাক্ষীর কোনো স্বামী সংখ্যা নাই, সাক্ষীর কোনো, কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের সরাসরি যাত্রাবাড়িতে শুক্র শনি বুধবার সকাল 9টা এবং বিকেল 3টায় সরাসরি ক্লাস হচ্ছে। যারা এই ক্লাসগুলো করতে চান তারা যাত্রাবাড়িতে এসে ফোন দেবেন 01817451565 নাম্বারে অথবা 01713847150 নাম্বারে। লিখছেন কি না? দোষ। তাহলে সাক্ষীর কোনো, আমি তো মরে যাবো, লিখছেন কি না? প্রশ্ন করতেছি পাইছেন কিনা, কয় আর এক প্লেট আর এক প্লেট আর একটা বলবেন ইয়েস নো, লিখছি কিনা ওকে, বুঝাইতে তো বলি নাই। আইসে কয় কোনটা কি হইবে স্যার, আর এক প্লেট পাইলে ভালো হইতে, ওই প্লেটটা পড়ে গেছে। তাহলে বয়সের নিচে 118 লেখেন, আর সংখ্যার নিচে লেখেন, সংখ্যা না এর নিচে 134 লেখেন। তাইলে এই টোটাল একটা সেন্টেন্স দিয়ে সাক্ষীর যোগ্যতা বোঝা যাচ্ছে। সাক্ষীর কোনো বয়স নাই, সাক্ষীর কোনো সংখ্যা নাই। তাহলে বাবা 118-র মধ্যে 3-4টা জিনিস আছে। সাক্ষী কোনো বয়সের উপরে নির্ভর করে না, জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম তিনি যোগ্য সাক্ষী হবেন। সাক্ষী কোনো বয়সের উপরে নির্ভর করে না, জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম তিনি যোগ্য সাক্ষী হবেন। তাইলে 3 বছরের বালক কি যোগ্য সাক্ষী হইতে পারে? পারে। কত ধারায় যোগ্য সাক্ষী হইতে পারে? বাবা একজন শিশু কত ধারায় যোগ্য সাক্ষী হইতে পারে? একজন পাগল কত ধারায় যোগ্য সাক্ষী হইতে পারে? একজন বাতুল কত ধারায় যোগ্য সাক্ষী হইতে পারে? একজন মাস্তান কত ধারায় যোগ্য সাক্ষী? একজন উম্মাদ, সবই হলো আপনার অপকৃতস্থ লোকের হইলো উৎকৃষ্ট উদাহরণ। তাহলে অপকৃতস্থ লোক কত ধারায় যোগ্য সাক্ষী হইতে পারে? 118। সাক্ষীর কোনো বয়স নাই, সংখ্যা নাই, জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম তিনি যোগ্য সাক্ষী। তাহলে শিশু সাক্ষী যোগ্য কত ধারায়? বুঝে বলতেছেন? শিশু সাক্ষী 118 ধারায় যোগ্য আন্দাজে? বোধ শক্তি যদি থাকে শিশু, মেয়েটার ট্যালেন্ট। তার মানে শিশু, এই কিছু কিছু শিশু আছে কোলে বসেই কথা বলে, থাকতে পারে না? আপনি বলেন পারে কিনা? থাকতে পারে না? ধরেন যদি পারে, কি বলে, চোখ বন্ধ সে কত কিছু দেখতে পায়, এরকম 2-4টা থাকতে পারে না? হাতে তালি দিলে সে আকাশে উঠতে পারে, এরকম 2-1টা থাকতে পারে না? কথা বলে না, দোষ।
থাকতে পারে কিনা? আপনারা কি দেখেন না ওই যে স্টার কি বলে এটা, স্টার জলসা না, স্টার জলসা না, এটা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন কিনা? দেখবেন হাতে তালি দিচ্ছে, আকাশে বজ্রপাত হচ্ছে, দেখবেন ও আঙ্গুল দিচ্ছে, ওর আঙ্গুলের গোড়ায় হচ্ছে আপনার বজ্রপাত হচ্ছে, দেখেন কিনা? তার মানে 2-4টা যদি ব্যতিক্রমও থাকে তারাও যোগ্য হইতে পারবে। যদি 6 মাসের শিশু ঠিক মতো কথা কইতে পারে, শুধু কথা বলতে পারলেই হবে না, সে যদি বোধ শক্তি দিয়া কথা বলতে পারে সেও যোগ্য সাক্ষী হবে। সাক্ষীর কোনো বয়স নাই, একদিনও না 100 বছরও না। আমি বুঝাইতে পারছি? শিওর? তাহলে সাক্ষীর বয়স নাই কত ধারাতে? সাক্ষীর যোগ্যতা আছে কত ধারাতে? যোগ্য সাক্ষী আছে কত ধারাতে? শিশু সাক্ষী আছে কত ধারাতে? পাগল সাক্ষী, তাহলে যাতে মাতাল সাক্ষী আছে 118। বাবা পাগল, এখন ওই যে কি যেন আছে না, পাগলও নিজের, তার মানে ঠিক আছে, পাগলও নিজের ভালো বোঝে। তার মানে যে পাগল আসলেই কি সে পরিপূর্ণ পাগল কিনা, তার ভিতর বোধ শক্তি আছে কিনা। বিলিভ ইট অর নট, আমার যখন আজ থেকে 15 থেকে 17 বছর আগে আমি কিছু পাগল দেখলেই কথা বলতাম। মানে রাস্তায় আসে না লাল শালু পরে টোরে দৌড়াই, আপনার বিভিন্ন মাজারে মাজারে পাগল আছে। এই যাত্রাবাড়িতে ওই আপনার ময়লার এই ছিল, ওইখানেও প্রচুর পাগল পাওয়া যেত। তা আমি ওদের সাথে কথা বলে বুঝলাম, আর যাই হোক, বোধের যে বড়ি, বোধ বোঝেন, বোধের যে বড়ি ওরা বেশি খাইছে, অর্থাৎ ওরা হ্যাঁ বোধ শক্তি আমাদের থেকে ওদের আর এক কাঠি সরেস মনে হয়েছে আমার কাছে কোনো জায়গায়। আমি যেখানে ওকে পাগল মনে করতেছি আদতে ওর ভিতরে সূক্ষ্মতায় ভরা। আমি আপনার 2জন পাগলের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, 6টা ভাষায় তারা আইনস্টাইন 1 ঘন্টায় বসে আমার সামনে কথা বলতেছে, 6টা ভাষায়। একজন আবার একজনের গুতামাইরা বলতেছে, মানে এরা তাসবির শরীফ টরিফ যায়, বিভিন্ন বিচার টিচা লাগে না এদের, আবার সিস্টেম আছে, কেমনে জানি যায়। তো একজন আরেকজনের সাথে যে লেভেলে কথা বলতেছে ওই লেভেলেই আমি পৌঁছাইতে পারবো না। আমি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে পাগলও যদি বোধ শক্তি থাকে, শিশুরও যদি বোধ শক্তি থাকে, একজন অপ্রকৃতস্থ ব্যক্তি, একজন 100 বছরের ঊর্ধ্বে ব্যক্তি সাক্ষী হতে পারে। সাক্ষীর কোনো বয়স নাই, সংখ্যা পরে যাব। সাক্ষীর কোনো বয়স নাই। জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি সক্ষম তিনি সাক্ষী হতে পারবেন। জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে যিনি অক্ষম, সক্ষম হইলে যোগ্য, অক্ষম হইলে অযোগ্য। রিল্যাক্স। নো নাম্বার অফ উইটনেস, সাক্ষীর কোনো নো নাম্বার মানে বোঝেন? আন্দাজে একটা নো নাম্বার মানে বলে নাম্বার নাই, এটাই জিগাই নাই, এটাও না। নো নাম্বার মানে নাম্বার নাই, কথা ঠিক আছে। তাহলে বাবা নাম্বার তো আগে চিনতে হবে, নাম্বার জিনিসটা কি? নাম্বার জিনিসটা কি? শূন্য কি কোনো নাম্বার? একদম টাক দিয়ে মানে না জানলে নাই। পড়াশোনা করে আসে না, নকল করে আসছে, আবার বলে জি স্যার। বলতে হবে যে না, শূন্য কোনো সংখ্যা নয়, শূন্য হলো পরম, নিজেই সংখ্যার জন্ম দেয়। সে হইল কি, সে সংখ্যার মান বাড়ায়। শূন্য হইলে একটা পরম কাউন্টিং যদি করেন, নাম্বার যদি শুরু হয় 1 থেকে 9, নাম্বার পরে রাইট, এইটুকু অঙ্ক, রাইট, কমন সেন্স, জাস্ট ফর আইন টাইন কিছু না, এগুলো অঙ্ক। তাহলে যদি বলে 1 থেকে 9 হচ্ছে নাম্বার, শূন্য কোনো নাম্বার না, তাহলে পরম, সেই পরম, তার থেকেই সকল কিছুর উৎপত্তি হয়েছে, শূন্য থেকে। তাহলে একটা নাম্বার, তাহলে নো নাম্বার। অন্য নাম্বার, 1 আসবে না। 2 নো নাম্বার, 3 একটা নাম্বার, 4 একটা নাম্বার, 5 একটা নাম্বার। তাহলে সাক্ষী কতজন হইতে পারে বলবো? নির্দিষ্ট সংখ্যক নয়, 1ও বলা যাবে না, 100ও বলা যাবে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? নো নাম্বার অফ উইটনেস, সাক্ষী কতজনের উপর নির্ভর করে? 1 জনের উপরে নির্ভর করে না, 100 জনের উপরে নির্ভর করে না। নো নাম্বার, নির্দিষ্ট সংখ্যক নয়। আমি বুঝাইতে পারছি? তাহলে একটা মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী লাগবে? কেন? নো নাম্বার। গাইড বই পড়ে হবে না কিন্তু, এগুলা গাইড বই পড়লে কিন্তু হবে না।
তাহলে একটা মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী লাগবে? নির্দিষ্ট সংখ্যক নয়, নো নাম্বার অফ উইটনেস। সাক্ষীর কোনো নির্ধারিত সংখ্যা নাই, তাহলে একজন বলতেছেন কেন? সর্বনিম্ন দেখে, সর্বনিম্ন দেখেও বলা যাবে না, নির্দিষ্ট সংখ্যক নয়। তাহলে যেহেতু সাক্ষ্য আইন দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ঘুম আসতেছে, বালিশ দিব একটা না, তবে আজকে তাল মিলাইতে পারতেছেন না, এটা ফিল করতেছি। ঠিক আছে, তাহলে একটা সাক্ষ্য আইন দেওয়ানি মামলায় যেমনি ভাবে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও তেমনি ভাবে প্রযোজ্য। তাহলে একটি মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা আবশ্যক? নির্দিষ্ট সংখ্যা নাই। থ্যাংক ইউ। ও কিন্তু ভালো, ও কিন্তু ভালো করবে। পার হয়ে তা বলতে পারি না এখন, আর এইসব ভবিষ্যৎবাণী করবো না, এগুলো আমি করি না, ওগুলো বাদ। পার হয়ে গেলে মিষ্টি খাবো কি, আর নাইলে কান্না খাবো, জমায় রাখেন। দেখেন তাহলে নো নাম্বার, একটি ফৌজদারি মামলায় কতজন সাক্ষী থাকা আবশ্যক? কোন নির্দিষ্ট সংখ্যা নাই। একটা দেওয়ানি মামলায় সর্বনিম্ন কতজন থাকা আবশ্যক? তাহলে একটি মামলায় সর্বনিম্ন একজন সাক্ষীও থাকতে পারে, আবার 1000 সাক্ষীও থাকতে পারে। এই লাইনটার জন্য কিছু কিছু জ্ঞান পাপী সর্বনিম্ন সাক্ষী একজন বানাইছে। এই লাইনটা বইয়ের মধ্যে আছে যে একটি দেওয়ানি মামলায় সর্বনিম্ন একজন সাক্ষীও থাকতে পারে, আবার 1000 সাক্ষীও থাকতে পারে। সাক্ষী কোনো সংখ্যার উপরে নির্ভর করে না, নির্দিষ্ট সংখ্যক নয়। তাই একজন আর দাগানো যাবে না, দাগাইতে হবে কি নির্দিষ্ট সংখ্যক নয়। এই একজন কথাটা আপনি 118-র মধ্যে 134-এর মধ্যে কোথাও পাবেন না। সর্বনিম্ন সংখ্যা একজন, এই কথাটা 134-এর মধ্যে কোথাও পাবেন না। এখন পড়ায় দিলাম নো নাম্বার অফ উইটনেস। এখন পরীক্ষায় আসলো নাম্বার অফ উইটনেস, তাইলে নাম্বার অফ উইটনেস অর্থাৎ সাক্ষীর সংখ্যা। তাহলে সাক্ষীর সংখ্যা কত দাঁড়ায় আছে? কত? আমি লাগাচ্ছি না, এগুলো লাগানোই আছে, আমি লাগানোর কে? তাহলে নাম্বার অফ উইটনেসও আছে। তাহলে বিরোধিতা করতে বলছে, সাক্ষীর যোগ্যতাও 118 ধারাতে আছে, অযোগ্যতাও 118 ধারাতে আছে, নাম্বার অফ উইটনেস 118 ধারাতে আছে। আচ্ছা, যদি তাই হয় খুবই ভালো, খুবই ভালো। তাহলে আমি যেটা জানতে চাচ্ছি, একটা দেওয়ানি মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা আবশ্যক? নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। একটা ফৌজদারি মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা আবশ্যক? নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। একটা মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা আবশ্যক? তাহলে নো নাম্বার অফ উইটনেস কত ধারায় আছে? 134 ধারাতে। এখন নো দেয় নাই, শুধু বলছে নাম্বার অফ উইটনেস কত ধারায় আছে, তাও 134 ধারাতে আছে। সাক্ষীর সংখ্যা নাই কত ধারাতে আছে? 134। সাক্ষীর সংখ্যা আছে কত ধারাতে? 134। আমি বুঝাইতে পারছি? তাহলে যোগ্য সাক্ষীর বিরোধিতা 118 ধারাতেই আছে। যোগ্য সাক্ষীর বিরোধিতা মানে যোগ্য অযোগ্য হয়ে যাচ্ছে 118তেই। এর মাপকাঠি কি? বোধ শক্তি, বোধগম্যতা। এক্সিলেন্ট, শব্দটা বলি নাই, ও নিয়ে নিছে। ট্যালেন্ট আছে, এমনি খারাপ না, ভালোই। তাহলে বোবা বা ডাম্প, বোবা বা ডাম্প। তাহলে যোগ্য সাক্ষী 118, বোবা সাক্ষী, ডাম্প সাক্ষী, মুখ সাক্ষী। মুখ বধির বলা যায়, যায় যায় বধির বলা, মুখের সাথে বধিরের একটা সম্পর্ক আছে, আমি যাবো, একটা সম্পর্ক আছে। তাহলে 119। হ্যাঁ, বোবা সাক্ষী, মুখ সাক্ষী, ডাম্প সাক্ষী। বোবা সাক্ষী, ডাম্প, 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 DUMP। MB, 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 ডাম্প।
হ্যাঁ বাবা, যে বোবা দুই ধরনের হইতে পারে আমাদের দেশে বা বাইরেও। বোবা কয় ধরনের হইতে পারে? একটা হচ্ছে কানে শোনে বোবা, না আরেকটা কানে শোনে না বোবা। যিনি কানে শোনে না তিনি জন্মগতভাবে বোবা। ও, তার ভিতরে তো শব্দ যায় না। যিনি কানে শোনে না তার ভিতরে তো কি শব্দ যায় না, আর যার ভিতরে শব্দ যায় না সে তো ন্যাচারালি বোবা হবে। তার মানে যিনি কানে শোনে না তিনি একটা বুঝতে পারতেছেন? যিনি কানে শোনে না তিনি ন্যাচারালি কিন্তু বোবা। তাহলে বোবা একজন যোগ্য সাক্ষী। বোবা একজন কি বলেন? যোগ্য সাক্ষী। কত ধারাতে? 119 ধারাতে। তাহলে বোবা যদি জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম হয় তাইলে হবে না, তাইলে হবে না। তাহলে ওই গল্পটা কি জানেন? ওই যে কানা লুলা, কানা লুলা আর হইলো আপনার লুলা আর হইলো ফকির, হ্যাঁ, তিনজনে হাইটা যাইতেছেন। কানা কইতেছে আজকে আকাশের চারটা কত সুন্দর উঠেছে। কানা কানা এখন পাশের লুলা কইতেছে আইসে কানাডায় আবার সাত দেয় দিমু এক লাথি। লুলাটাই কয়। আর ভিক্ষুক যে ভিখারি সে বলতেছে যে লাথি যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে? তাহলে এরকম যিনি কথা বলতে পারেন না তিনি তো চোখে দেখেন, এটা তো শিওর, এটা তো শিওর বাবা। তাহলে কানা কত ধারায় যোগ্য সাক্ষী বলেন তো? না, 118 ধারাতে ধরা খাইছে না। কানাডা কত ধারায় যোগ্য? বোবাডারে আবার নির্দিষ্ট করে দিচ্ছে। তাই কি এক্সিলেন্ট, এই মেয়েটাও ট্যালেন্ট। ছেলেগুলা দূরে সরে রইল। তার মানে বোবা ছাড়া যা আছে সব 118তে আছে। ওকে, তাহলে কানাডা কত ধারায় যোগ্য সাক্ষী? আর লুলাডা যোগ্য সাক্ষী, ভিখারিটা 118তে। আর বোবা দুই ভাবে মামলায় সাক্ষ্য দেবে। কয় ভাবে? দুই ভাবে মামলায় সাক্ষ্য দেবে। ওরে বাবা, ইশারায় আশারায় ভাবমূর্তি ইস। কয় ভাবে? এক। বাবা বোবা তো আর মৌখিক ভাবে যেতে পারবে না। মৌখিক ভাবে গেলে তো আর বোবা হইবে না। ওর আও আও করতে হইবে, আও আও। ওই আউ আউটাও আমরা মনে করবো ইঙ্গিত দিতেছে, আকারে ইঙ্গিতে ইশারায়, আকার ইঙ্গিতে ইশারায় অথবা ভাবভঙ্গির মাধ্যমে। আকার ইঙ্গিতে অথবা ইশারায় অথবা ভাবভঙ্গির মাধ্যমে অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে। এই যে দেখেন না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এরকম করে। না না, একটা টিভিতে খবর দেখেন কিনা এরকম কইতেছে, হ্যাঁ বলতেছে এক কক্সবাজারে একটা নৌকা ডুবে গেছে, নৌকাটা ভাসতেছে এক পাশ থেকে এরকম করতেছে। কি যে ডোবা ডুবি ওরাই বোঝে। বাবা এইটার নাম হচ্ছে অঙ্গভঙ্গি, এইটার নাম হচ্ছে ভাবভঙ্গি, এইটার নাম হচ্ছে ইশারায়, এইটার নাম হচ্ছে কি বলে আরো থাকতে পারে আকারে ইঙ্গিতে। এখন বোবা মানে কি লুলা? তা তো না। তাহলে বোবার হাত আছে। বাবা বোবাদের জন্য লেখাপড়ার ব্যবস্থাও আছে, আছে না? এই যে মুখ ও বধিরদের জন্য সমাজ কল্যাণ অধিদপ্তর কিছু স্কুলও বানায় রাখছে। তার মানে বোবাটায় কথাবার্তা কইতে না পারলেও বোঝাইতে পারে, লিখতে পারে। তাহলে দুই লিখিত ভাবে। খাওয়া যায়। আজকে আসলে ঠান্ডাটা অনেক বেশি। ধন্যবাদ। তাহলে বোবা দিতে পারে আকার ইঙ্গিতে, অঙ্গভঙ্গির মাধ্যমে, ইশারায়।
আচ্ছা, বোবা হয়ে ওষুধ বিক্রি করে, বুঝাইতে পারে। আমার এই যে আপনার আমাদের ঢাবির মধুর ক্যান্টিনে একটা বোবা আছে, ছোটবেলা থেকে ওরে দেখছি, বড় হয়েছে। ও আমাকে যা বলে আমি বুঝি, মানে ও যখন কথা বলে আমি বুঝি, আবার আমি যখন ওর সাথে একটু ভাব দিয়ে বলি ও বোঝে। পাশে অনেকে দাঁড়ায় থাকলে কি ওই মনে আছে দেখছেন ওকে, ও কি বলে অনেকে বুঝবে না, কিন্তু আমি বুঝি। এইটা হইতে পারে অঙ্গভঙ্গি। আবার ও মাঝে মাঝে লিখে দেয় দুই একটা, হ্যাঁ লিখে দেয়, তাহলে এইটা হইতে পারে লিখিত, কিন্তু এখানে একটা কিন্তু আছে। তাহলে আমরা লিখি বিশেষ দ্রষ্টব্য, এইখানে একটা কিন্তু আছে, কিন্তু 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 বোবার সাক্ষ্য প্রকাশ্য আদালতে দিতে হবে। বোবার সাক্ষ্য প্রকাশ্য আদালতে দিতে হবে। ওকে, বোবার সাক্ষ্য প্রকাশ্য আদালতে দিতে হবে। বোবার লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। ভয়ঙ্কর কথা। বোবার লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। হ্যাঁ, বোবার লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। তাহলে কার লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বলে গণ্য হয়? তাহলে বোবা আছে কত ধারাতে, আর কানা আছে কত ধারাতে? মুখ আছে, মুখ 119। তারপর শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী। খুবই ভালো, আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন। দেখেন 120 স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী। হ্যাঁ না, মিস্ত্রি। স্বামী আর স্ত্রী, গরম। আর আমার দোষ নাই, আমার দোষ নাই ভাই, এটাতে আমি জড়িত না, নির্দোষ। হ্যাঁ, তাহলে স্বামী আর স্ত্রী। এখন স্ত্রী তো বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। তাহলে দেখেন, একজন হাজবেন্ড আর একজন ওয়াইফের সাথে ঝগড়া হয়, মনোমালিন্য হয়। তাহলে বছরের সেরা ঝগড়াটা কার সাথে হয়? বলতে হবে, মানে হাজবেন্ডের সাথে হয়। আবার তোমাকে বড় ভালোবাসিতাম, বড় বিশ্বাস করিতাম, তোমার দ্বারা এমন কার্য সাধন হইবে বুঝিতে পারছিলাম না, তুমি বিষ যখন খাওয়াইছো খাওয়াও, তোমারে লইয়া আমি বেচতে যাইব। এই যে কথাবার্তা, তার মানে সবচেয়ে মধুর সম্পর্ক কার সাথে? ইতিহাস বলে যে মাঝে মাঝে উত্তম মধ্যম পড়ে। যখন উত্তম মধ্যম পড়ে, তখন থানায় যদি চলিয়া যায়, তখন নারী শিশুর মামলা হয় না? স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে কিন্তু নারী শিশুর মামলা করে, সেক্ষেত্রে স্ত্রী স্বামীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী। স্ত্রী স্বামীর বিরুদ্ধে কি? স্বামী কইতে পারবে না, হাগ তোমাকে দিনের পর দিন কি করলাম, দুধ কলার বাইরেও কত খাবার দাবার দিছি, তুমি এরকম আমার বিপক্ষে কেন কথা বলো, এই কথা স্বামী বলতে পারবে না। হুজুর, ও আমার তা খায়া বড় হয়েছে আর আপনি আমার বিপক্ষে ওর কথা শোনেন, এগুলা বলা যাবে না। তার মানে স্ত্রীর বিপক্ষে স্বামী যোগ্য সাক্ষী, স্বামীর বিপক্ষে স্ত্রী যোগ্য সাক্ষী। আমি বুঝাইতে পারছি বাবা? আবার যদি এটা বিরোধিতা করি, দেখেন যোগ্য সাক্ষীর বিরোধিতা স্বামী স্ত্রীর। স্বামী চুরি করিয়া সংসার চালায়, আছে না? স্বামী ডাকাতি করিয়া ওই যে সংসার চালায়, আছে কিনা? তারপরে এই যে দেখা গেছে চোরের বউ ভাত রান্ধে না, না কি তুমি চুরি করে নিয়ে এসছো, আমি রানবো কেন, এরকম তো না। চোরের বউ তো ভাত রান্না করে। ধরেন ধরে নিয়ে যাওয়ার সময় কয় না, হুজুর কিসের সে চুরি করছে, সারা রাত আমার দ্বারে ছিল, সে নির্দোষ, সে কিসের আপনি ধরে নিয়ে যান, সে তো আমার সাথে ছিল।
তার মানে স্ত্রী স্বামীর পক্ষেও কি দিতে পারবে, সাক্ষী দিতে পারবে, যোগ্য হবে। ওই আদালত আবার বলতে পারবে না আপনি তো এমনি আর স্ত্রী, আপনি তো এর পক্ষেই কইবেন, আপনার কথা আমরা শুনবো না, এই কথা বলতে দেওয়া হবে না। একজন স্বামী বা স্ত্রী একে অন্যের পক্ষে বা বিপক্ষে যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিরোধিতা কি বুঝতে পারছি? পক্ষে বললে মানে সপক্ষে বলতেছি, আর এইটার বিরোধিতা মানে পার্থক্য করতে হবে, বিপক্ষে বলতে হবে। তাহলে পক্ষে বিপক্ষে 120 পেয়েছেন স্বামী স্ত্রী। তাহলে একজন স্বামী বা স্ত্রী একে অন্যের পক্ষে বা বিপক্ষে যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। তাহলে পক্ষে বলবে কখন? যখন ভালো ভালো খাওয়াবে। আর বিপক্ষে বলবে যখন যখন কেনু খাওয়াবে। তাহলে 118 ধারায় কি আছে? যোগ্য সাক্ষী আছে। 119 বোবা মুখ 19, 119 নাম স্বামী স্ত্রী যোগ্য অযোগ্য। আচ্ছা, এখন এইটার সাথে আরো একটা জিনিস আছে। 120 নট ইকুয়াল 122 লেখেন। 120 নট ইকুয়াল 122। দেখেন, এই পৃথিবীতে সন্তান সবচাইতে আপন, তাই না, একটা মানুষের। এবং আল্লাহ তাআলা কিন্তু সন্তান জন্ম দেয় যখন মা, তখন মাকে কিন্তু সর্বোচ্চ মর্যাদায় রাখে। এই পৃথিবীতে যত জীবিত মানুষ আছে তাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা রাখেন মা। সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায়, শহীদই মর্যাদা পায়। এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কিন্তু সন্তান জন্মদানে, সবচেয়ে বেশি খুশি হয় যে মানব জাতির সম্প্রসার হচ্ছে, এই কারণে খুশি হয়। আমি এই কথাটা এই কারণে বলতে চাই যে পৃথিবীতে তাহলে মানব জাতি টিকায় রাখার জন্য পারিবারিক ব্যবস্থা প্রয়োজন। তাহলে একজন আরেকজনের কে বেশি আপন বলেন তো? মা আপন না আপনার হচ্ছে বাবা আপন? মা বেশি আপন। 3 বার মায়ের কথা বলছে। আচ্ছা, এইবার মায়ের কাছে বাবা আপন না সন্তান আপন? হ্যাঁ, আমি এটা বুঝি না, একদম ন্যাচারালি উত্তর দেন। এটা ছোট মায়ের কাছে, এই যে এই ছেলেটা বিয়ে করে না তারপর ওর কাছে তথ্য আছে, মায়ের কাছে বাবা সবচেয়ে বেশি আপন। কারণ সন্তান গেলে সন্তান পাওয়া যায়, স্বামী গেলে স্বামী পাওয়া যায় না। ওই স্বামী টিকে থাকলে আরো 10টা সন্তান আসতে পারে, কিন্তু একটা সন্তান 10 জন স্বামী দিবে না। বাস্তবতা বলতেছি আমি। তার মানে ধরে নিচ্ছি যে বাবা আপন। এই আপন পরের জায়গায়, তার মানে আস্থার জায়গায় বাবা থাকেন, সর্বোচ্চ আস্থার জায়গায়। যত রকম জীবনে যাই হোক না কেন, ভালো মন্দ সম্পর্ক বুঝি না, সর্বশেষ স্থান একজন নারীর তার হাজবেন্ড, একজন হাজবেন্ডের তার ওয়াইফ। অর্থাৎ জীবনে যত ধরনের যাতনা থাকুক, জীবনে যত ধরনের কষ্ট থাকুক, একজন আরেকজনের সাথে শেয়ার একজন আরেকজনের সাথে পরে শেয়ার করেন। একটা স্ত্রী অপরাধ করছে, স্বামীকে ধরে নেওয়া যাবে না। একজন স্বামী অপরাধ করছে, স্ত্রীকে ধরে নেওয়া যাবে না, সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, 122 ধারায় বলছে। আমি বুঝাইতে পারছি কথাটা? যে আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, আপনার কাছে সব কইয়ে গেছে, এই অজুহাতে স্ত্রীর দায় স্বামীর উপরে দিতে পারবেন না, স্বামীর দায় স্ত্রীর উপরে দিতে পারবেন না। বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে গোপন তথ্য, গোপন পত্রলাভ প্রকাশ করতে বাধ্য করা যাবে না। বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে লেখা নিলে ভালো হয়, লেখা এই চর্চাটা ব্যাড প্র্যাকটিস, প্রকাশ করতে বাধ্য করা যাবে না। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমাদের সপ্তাহে 5 দিন অনলাইনে ক্লাস হচ্ছে, রিটেন এবং এমসিকিউ আমরা একত্রে ক্লাস নিচ্ছি। সপ্তাহে দরকারই নাই, এগুলো দরকার নাই, ছেড়ে দেন। ওই যে এর মতো করেন না যে এখন কি হইলে কি হইছে, এগুলো বাদ আসছে দোষ। তাহলে দেখেন 120-এর বিরোধিতা 122-এ আছে।
120-এর বিরোধিতা কততে আছে? 122-এ আছে। অর্থাৎ স্বামী স্ত্রীর একে অন্যের পক্ষে বা বিপক্ষে যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। যেমনি ভাবে তেমনি ভাবে আবার তাদের মধ্যে যদি কোনো গোপন কথাবার্তা থাকে সেক্ষেত্রে প্রকাশ করতে বাধ্য করা যাবে না। সে যা ইচ্ছা সে কেনু টেনু খাইয়া যদি যা যতটুকু কইতে ইচ্ছে করে ততটুকু আদালতে বলবে না, কিন্তু তাকে জোর করা যাবে না যে বলেন, আপনি তো তাকে লুকিয়ে রেখেছেন, আপনি তো তার সাথে আছেন, আপনি তো তার সাথে ছিলেন, আপনি কি জানেন না সে কি করতে চাচ্ছে, বলেন, এরকম বলা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে 118-তে কি আছে? যোগ্য সাক্ষী আছে। 119-এ বোবা সাক্ষী আছে। 120-এ স্বামী স্ত্রী এক অন্যের পক্ষে বা বিপক্ষে যোগ্য সাক্ষী। 122-এ কি আছে বলেন? তাহলে ধারা 121 জজ বা ম্যাজিস্ট্রেট। বিচারাধীন মামলার বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য নয়। বিচারাধীন মামলার বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য নন জজ বা ম্যাজিস্ট্রেট। মনির ভাই, কনগ্রেচুলেশন, অনেক কষ্ট করছেন আপনি, আমার মনে আছে। কনগ্রেচুলেশন। মিষ্টি খাওয়াবেন ভাই বাপ, ভালো হয়েছে, আমার জন্য মিষ্টি পাঠাবেন। বাধ্য নন, অর্থাৎ তিনি মামলায় আপনি কি বিচার করলেন আমাদেরকে শুনাইয়া যান। আর একজন বিচারক যদি বলে নেই, বিচার বিঘ্নিত হয় না। একজন জজ, একজন ম্যাজিস্ট্রেট তার মামলা সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় সাক্ষ্য দিতে বাধ্য নয়। তাকে সে বিচারাধীন মামলায় যা যা করছে এই বিষয়ে সাক্ষ্য দিবে না। কিন্তু যদি মামলার প্রয়োজনে তার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয়, এমন ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেট বিচার ছেড়ে দিবেন, বিচার ছেড়ে দিয়ে মামলায় সাক্ষ্য দিবেন। আমি বুঝাইতে পারছি যে যদি কোনো মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয়, এমন ক্ষেত্রে তিনি বিচার কার্য ছেড়ে দিয়ে মামলায় সাক্ষ্য দেবেন। এই কথাটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ কথা, বুঝাবো বাবা। আমি এক জজ, আবার আমি যদি সাক্ষ্য দিতে যাই তাহলে কোনো পক্ষ অবলম্বন করতে হচ্ছে আমাকে। আমি জজ হয়ে যখন কোনো পক্ষ অবলম্বন করব, তখন কি ন্যায় বিচার ওই পক্ষে চলে যাবে না? ন্যায় বিচার বিঘ্নিত হবে না? এই কারণে বলছে জজ বা ম্যাজিস্ট্রেট বিচার চলাকালে তার মামলার বিষয়ে সে সাক্ষ্য দিতে বাধ্য নয়। যদি প্রয়োজন হয় সে মামলার বিচার কার্য অন্য কারো নিকট অর্পণ করে সে মামলায় সাক্ষী হতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? এইটা কত ধারায় বলা আছে? এই যে বাধ্য নয়, এইটাই একটা বিরোধিতা না? বিরোধিতা কি শুরু হয়ে গেছে না? 121-এ বিরোধিতা হয়েছে, 122-এ কি হয়েছে? বিরোধিতা হয়েছে যে স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী বুঝলাম, কিন্তু তাদের সাথে গোপন পত্রলাভ প্রকাশ করতে বাধ্য করা যাবে না। জজ বা ম্যাজিস্ট্রেট মামলায় সাক্ষী হতে পারবে, কিন্তু তার বিচারাধীন মামলায় তাকে সাক্ষী হিসাবে ডাকা অনুচিত হবে, যাবে না। আবার তার মামলায় যদি কোনো বিচারকের সাক্ষ্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে মামলার দায়িত্বভার আরেকজনের নিকট অর্পণ করে মামলায় সাক্ষী হতে পারবেন। তাহলে 119 ধারায় কি আছে? বোবা সাক্ষী আছে, ডাম্প আছে। তাহলে 123, হ্যাঁ 121 জজ বা ম্যাজিস্ট্রেট, 122 স্বামী স্ত্রীর গোপন পত্রলাভ। পত্রের প্রথমে আমার শতকোটি কদম্বচি গ্রহণ করিও। ঠিক আছে না, বইলা গেলে তো বিপদ। হ্যাঁ বলেন। এইটা তো আসলে তার কাছ ছিল, এটা কারো কাছে কৈফিয়ত দেওয়ার সুযোগ নেই তার।
বুঝাইতে পারছি? তার মানে এখানে জজ বা ম্যাজিস্ট্রেটের বিষয়ে বলা আছে না, ম্যাজিস্ট্রেট কার কাছে দায়বদ্ধ? দায়রা, এই তো, হ্যাঁ, জজের, দায়রা জজের কাছে দায়বদ্ধ। দায়বদ্ধ ঠিক আছে, কিন্তু আপনি কিভাবে কি নিলেন ওইটা আপনার প্রসিডিং, এখানে সে হস্তক্ষেপ করতে পারবে না। বুঝাইতে পারছি কথাটা? নিচে কিন্তু ম্যাজিস্ট্রেটরা আবার ডাইকে জিগাইতে পারবেন না। 121 ধারাতে বলছে জজ বা ম্যাজিস্ট্রেটকে কৈফতদারি করেন না, সাক্ষীর নামে কৈফতদারি করেন না। সে যে মামলার বিচার করতেছে সেই মামলায় তাকে আবার বাধ্য করেন না সাক্ষ্য দিতে, সেই মামলায় তাকে কৈফত দিয়ে নিয়েন না। ওকে, প্রয়োজন আলাদা কথা, সেটা আলাদা প্রসিডিং। আপনি বিচারক আর ম্যাজিস্ট্রেটের পার্থক্য পরে বুঝবেন, আরও পরে। অনুসন্ধান করার সময় আপনি আছেন, আর আমরা আছি ট্রায়ালে আছি। বিচার চলাকালে এরকম আপনার জেরা হয়, জবানবন্দি হয়, এগুলো সাক্ষীর কাঠগড়ায় তো আপনার ট্রায়ালে আসবে, তাই না? আচ্ছা, রিল্যাক্স, অত দূরে যাওয়ারই দরকার নাই। আমি যেটা বলতে চাইতেছি, রাষ্ট্রীয় ব্যাপার সম্পর্কে, হ্যাঁ, রাষ্ট্রীয় ব্যাপার সম্পর্কে, রাষ্ট্রীয় ব্যাপার বলতে রাষ্ট্রীয় বিষয় একই কথা। রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে রিয়াজ ভাই বইটা অনেকবার রাখতে বলছি, আপনার জন্য এটা সুফল আনবে না, লিখে দেন, বেটার হবে। রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে বিভাগীয় প্রদানের অনুমতি ব্যতীত, বিভাগীয় প্রদানের অনুমতি ব্যতীত, মনির ভাই আমি দুঃখিত, অনেক ধন্যবাদ। আমি ফোনটা আসলে এখন আমি ফোন নাম্বার ইউজ করি না, আমার কাছে কোনো ফোন নাই। আপনি পাস করেছেন, এইটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, এবং আমার আপনার কথা মনে আছে। অনেক ধন্যবাদ। সুন্দর একটা কমেন্টস করছে, স্যার আপনার দিক নির্দেশনা না পেরে পাস করতে পারতাম না। মজার বিষয়, ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, এবং ভালো মানুষ। উকিল হয়ে গেলে কিন্তু 50,000 টাকা দিতে হবে, ম্যানেজ করেন। এবং প্রতি বছর 7 থেকে 8,000 টাকা করে দিতে হচ্ছে, তাই না? কই পাবেন? ম্যানেজ করেন। মানে অ্যাডভোকেট হয়ে গেলেও যে মানে শান্তি নাই। এই যে যারা পাস করবে তাদের কিন্তু 1 লাখ টাকার উপরে মনে হয় কিছু কিছু লোকাল বারে দিতে হবে, 1 লাখের উপরে। লোকাল বারে নারায়ণগঞ্জেই দেওয়া লাগতে পারে, এতই না, খোঁজ না নারায়ণগঞ্জে লাগে না। তাই হ্যাঁ, প্রত্যেককে বলতেছি যে টাকা পয়সা, আমার টাকা পয়সা নাই, এই ধরনের যারা আছেন তারা এই লাইনে খুব কষ্ট হয়ে যাবে। প্রতি বছর কিন্তু বারে টাকা দেওয়া লাগে, প্রতি বছর। এই যে এখন মনে হয় ওই আপনার হচ্ছে ঢাকা বার মনে হয় একটু কম নেয়, এছাড়া লোকাল বারগুলো কিন্তু আপনার 1 লাখের মতো টাকা নেয়। এই টাকাগুলা অবশ্য মজা আছে, মনির ভাইয়ের জন্য আমি সুসংবাদ দেই, আমার যতগুলো লোকজন আছে ম্যাক্সিমামের টাকা তাদের মক্কেলরা দিছে। এবং আমাকে ওই যে আরব আলী বলতেছিল এই টাকা নাকি ভূতে দেয়। হ্যাঁ, বললাম আরব আলী টাকা পাবেন কই? বলে স্যার এই টাকা ভূতে দিয়ে যায়। ওরকম না, টাকা ম্যানেজ রাখতে হবে, এটা চাপ। না 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 না, মাপ করা যায় না, তবে ওইটা ভালো, বাদ এগুলা সব মাপ সব জায়গায়। সরকারি টাকা মাপ আছে, কোথাও মাপ পাইছেন? হ্যাঁ, সব সরকারি টাকা। রিল্যাক্স, আমি ওইটা বুঝাইতে চাচ্ছি না, আমি বুঝাইতে চাচ্ছি বিভাগীয় প্রধান লোকটা কে। বিভাগীয় প্রধান ছাড়া যদি আপনি বিভাগীয় প্রধানের অনুমতি ব্যতীত প্রকাশ করতে বাধ্য করা যাবে না। হ্যাঁ, সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না অনুমতি ব্যতীত। বাবা, রাষ্ট্র আর সরকারের মধ্যে পার্থক্য কি একটু বলবেন? আর একটু সুন্দর করে বলেন, ওইরকম না, বলেন। আমার কাছে রাষ্ট্র লাগে
বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, ওকে, হইতে পারে। এরকমই বিভাগীয় প্রধান হলো সচিব, আন্ডারলাইন করেন বিভাগীয় প্রধানের নিচে। হ্যাঁ, তাহলে আমার কাছে রাষ্ট্র মানে রাষ্ট্র, সরকার মানে সরকার লাগে। সাক্ষ্য আইনে রাষ্ট্র মানে রাষ্ট্র মনে হয়, সরকার মানে কি সরকার মনে হয়। তাহলে যোগ্য সাক্ষী কত ধারায় আছে? 100। বোবা সাক্ষী, শিশু সাক্ষী, পাগল সাক্ষী, মুখ সাক্ষী, ডাম 120। বুঝি নাই, আবার একটু বলেন। ঠাকুরগাঁও থেকে আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন। আমরা সপ্তাহে 5 দিন ক্লাস করাচ্ছি। শুক্র, শনি, সোম, মঙ্গল, বুধবার রাত 9টায় আমরা জুমে ক্লাস করাচ্ছি। রিটেন এবং এমসিকিউ আমরা একত্রে প্রস্তুতি নিচ্ছি। ভর্তির জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। 121 ধারাতে কি আছে বলেন? জজ বা সেন্টেন্স ঠিক করেন। সেন্টেন্স মামলায় সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। যদি তাদের মামলায় প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই মামলার বিচার। একটা প্রশ্ন আসছিল, একজন আইনজীবী কি মামলায় সাক্ষী হতে পারবে? পারবে 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 বাবা, তাকে বাধ্য করা যাবে না। প্রথম কথা, তাকে বাধ্য করা যাবে না, কিন্তু সে পারবে। এমন ক্ষেত্রেও সে মামলা পরিচালনার দায়িত্বভার আরেকজনের উপরে দিয়ে দিবে, সে চালাইতে পারবে না। আমি বুঝাইতে পারছি কথাটা? একজন আইনজীবী সেও পারবে, কিন্তু মামলা পরিচালনার দায়িত্বভার কি করবে? যে ভাই আমি তো এই মামলায় সাক্ষী হয়ে গেছি, আমি এই মামলা আর চালাইতে পারবো না। বুঝাইতে পারছি? তাহলে 124 সরকারি বার্তার নথিপত্র, সরকারি বার্তার নথিপত্র প্রকাশ করতে বাধ্য করা যাবে না। বার্তা তার বার্তা বলে না। এই বার্তা মানে কি হইতে পারে? একটু সুন্দর করে বলেন তো, বার্তা জিনিসটা কি? না, পত্রালাপ। ওরে বাবা, ওকে, রিল্যাক্স। প্রকাশ করতে বাধ্য করা যাবে না। এইটা কাকে বাধ্য করা যাবে না শোনেন? যার কাছে রক্ষিত থাকে। প্লিজ, একটা ডাটাবেস ধরেন আমাদের এই যে রাজার কাছে রক্ষিত আছে। এখন আপনি রাজারে থ্রেট দিচ্ছেন যে রাজা তোমার কাছে আছে, তুমি বের করে ফেলো, তুমি আমারে দাও। এই কথা শুধু রাজাকে বলা যাবে না, ওর ডিপার্টমেন্টে সমন পাঠাইতে হবে, ওর ডিপার্টমেন্টে নোটিশ পাঠাইতে হবে। ডিপার্টমেন্টের প্রধান ব্যতীত এইগুলা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ওর ডিপার্টমেন্টে ওকে পাঠাইতে হবে। তাহলে বিভাগীয় প্রধান বলতে সর্বোচ্চ কাকে বুঝবো? সচিব। একটা জেলায় ডিসি, একটা থানায় টিওনো বা ইওনো, তারপরে হচ্ছে আপনার সমাজ কল্যাণ অফিসে সমাজ কল্যাণ। এই তো, তার মানে বিভাগীয় প্রধান, অফিস প্রধান। আমরা কি বুঝাইতে পারছি কারা? এদের অনুমতি ছাড়া আপনি প্রকাশ করতে বাধ্য করা যাবে না। দেখবেন যায়া ধরছে যে আপনি কিছু বলেন, বলে আমি তো জানি না, জানে আমার স্যারে। কয় স্যারে কই? স্যারে গেছে চিটাগাং, আপনি অপেক্ষা করেন, আমি এই ব্যাপারে কিছু জানি না। মজার বিষয় যে তাকে প্রকাশ করতে বাধ্য করা যাবে না। তাহলে 121-এ আছে ম্যাজিস্ট্রেট, 122-এ আছে 123, 121, 122। যাদের মুখে ব্যথা, সত্যি সত্যি বলতেছি, বিপদে পড়বেন। শীত তো চলেই গেল, একটু কথা বলেন।
ওকে, রিল্যাক্স। তাহলে 124, 123 আর 124-এর মধ্যে পার্থক্য কি? রাষ্ট্র আর সরকার, বাকি কথা এক। আরে বাপ রে বাপ, তাহলে 125, 125 দেখেন, 125টা গুরুত্বপূর্ণ। সংবাদদাতা সংবাদ দিলে ফৌজদারি মামলা হয়, তাই না? দেখবেন ফৌজদারিতে একটা সুন্দর শব্দ আছে, গোপন। জুয়েল, জুয়েল অনেক ধন্যবাদ, আমাকে হেল্প করেন, আপনাকে প্রয়োজন আমার। রাজাপুর থানায় আমার ছোট্ট একটু কাজ আছে, আমি নক করব আপনাকে। পুলিশ আপনার গোপন সংবাদের ভিত্তিতে একটা কথা আছে না, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া গেছে, আবার গোপন সূত্রে, আবার এলাকাবাসী জানিয়েছেন, আবার কয় ভোট চাই, ভোটারের দোয়া চাই সবার, সকলের এলাকাবাসীর পক্ষে। ঠিক আছে, তার মানে এই গোপন সূত্রের ভিত্তিতে যিনি দিচ্ছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। দেখা যায় যে অর্ধেক ডাকিয়ে রাখছে, তারপরও আবার তার ফুল বডি দেখায়, মানে গোপন রাখে, সংবাদ দেখায়। আমার এত মেজাজ খারাপ হয় এগুলো দেখলে। হ্যাঁ, বোঝা যায় না মানে কেটা কয়, আমাকে এলাকায় কেটা কেটা কইছে আমি কিন্তু বুঝি। হ্যাঁ, গোপন রাখছে, কাউরে দেখাইতেছে না। তা গোপন সংবাদের ভিত্তিতে যদি কোনো তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে ওই তথ্যটা কার কাছ থেকে পেয়েছেন তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। ইসরাফিল ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনাদের এইসব কথায় খুব অনুপ্রেরণা পাই। হ্যাঁ, গোপন এই ওরকম না, দোষ লেখা পাইছে, লেখা তো কাটেন। একটা কমেন্টস পড়ি, মাথা ঠান্ডা করেন। ইসরাফিল ভাই, উনি হাইকোর্টের আইনজীবী, আমার খুব কাছের। উনি একটা কথা লিখছেন যে আপনারা নাকি অনেক ভালো পাচ্ছেন, যে আসসালামু আলাইকুম, আমাদের কিন্তু এইভাবে পড়ান নাই, আমরা পাওনা রয়ে গেলাম, আসবো কবে? ইসরাফিল, মজার বিষয়, এইভাবে পড়ানো লাগবে আমি চিন্তাও করি নাই, মানে খুব বিচ্ছিরি। এখন পড়ানোটা খুব কঠিন হয়ে গেছে। এখন তো সবাই ভালো পড়ায়, দেখা যায় ঘরে ঘরে পড়ানোর জায়গা চলে আসছে, আবার সিস্টেম বদলাইছে, আমরাও মানুষের ঘরে ঘরে চলে গেছি। অবশ্যই আপনি আসবেন, আপনার জন্য দাওয়াত। আপনি কালকে চলে আসেন ইসরাফিল, একসাথে চা খাই। এইবার বলি কি বলবো, দুধ গোপন সূত্রে বলতেছি কেন বাবা, যিনি মামলা করেন অনেকেই তো দূরে থাকতে চায় মামলা থেকে, বোঝেন না কেন? অর্থাৎ নিজের নাম গোপন কইরা আর একজন আপনার হচ্ছে সে মামলা চালাইতে পারে, পুলিশ বাদী হয়ে যায়, তার লাগবেই না, আমরা গোপন তথ্যের সংবাদ পাইছি। এখন এই গোপনটা কোত্থেকে পাইছেন সেইটা প্রকাশ করতে পুলিশকে বাধ্য করা যাবে না। 125-এ বলছে, লেখেন, অপরাধ সংগঠন সম্পর্কে কার নিকট থেকে সংবাদ পাওয়া গেছে? অপরাধ সংগঠন সম্পর্কে কার নিকট থেকে সংবাদ পাওয়া গেছে? শখ ভাই অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাহলে কি বলছি বলেন? অপরাধ সংগঠন সম্পর্কে কার নিকট থেকে সংবাদ পাওয়া গেছে তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। তা প্রকাশ করতে তাহলে এইভাবে আর একটু বলা যায় না? দেখেন তো, ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার কার নিকট থেকে অপরাধের সংবাদটি পেয়েছেন তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না, কথাটা লেখা যায় না? ঘুম পাচ্ছে? ঘুমান। ম্যাজিস্ট্রেট বা পুলিশ অপরাধ সম্পর্কে কার নিকট থেকে সংবাদ পেয়েছে তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। শখ ভাই অনেক ধন্যবাদ। শখ ভাই আমাদের জুম ক্লাস করেন এবং নিয়মিত ক্লাস করেন। হিলাল ভাই অনেক ধন্যবাদ। ঠাকুরগাঁও বার থেকে মাটির মানুষ,
ঠাকুরগাঁও বার থেকে কিন্তু এবার অনেক পাস করছে, আমার অনেকের সাথে দেখা হয়েছে ঠাকুরগাঁও বারে। তারপর হচ্ছে নীলফামারী বার থেকে আমি অবাক হয়ে গেছি, অনেক পাস করছে। দিনাজপুর বার থেকে কিন্তু এবার অনেক পাস করছে, 3টা বার থেকে অনেক পাস করছে, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী। পাবনা তো ওরা দাবি করে ওরা বেশি, কিন্তু ওদের থেকেও বেশি আছে। রিল্যাক্স, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। হ্যাঁ, দেখি ম্যাজিস্ট্রেট বা পুলিশ কার নিকট থেকে সংবাদ পেয়েছেন তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। সংবাদ, হ্যাঁ, সংবাদ পেয়েছে তা প্রকাশ করতে। ইসরাফিল ভাই অনেক ধন্যবাদ, এই প্রশংসাটা করে না। মজার বিষয়, কে কার স্টুডেন্ট এইটা নিয়ে ঝাঁপায় পড়তেছে এই কয়দিন দেখতেছি লাইভে, কিন্তু যে ঝাঁপায় পড়তেছে সেও কারো স্টুডেন্ট, এইটা ভুলে যায়। আমার স্টুডেন্ট, সে তার স্টুডেন্ট খুঁজে বেড়ায়, কিন্তু সে যে আমার স্টুডেন্ট এখন আর এটা মানে প্রকাশ করে না। এই ধরনের লোকগুলো এখন বেশি, মানে খুব কাছে থেকে ক্ষতি করে, ধরেন একাডেমির আইডিয়া নিয়ে যে একাডেমি করে, সে ঘোড়া ভুলে যায় কিন্তু সে ঘোড়া খোঁজে। এগুলো বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি, আর বর্তমান স্টুডেন্টরা অনেক কিছু বোঝে না, বেড়ে নষ্ট হয়ে যায়। অর্থাৎ সিস্টেমেটিক্যালি একটু ভালো কথা বললেই এরা মনে করে যে খুব ভালো পাস করা যায়, কিন্তু পড়ার জন্য যতটুকু সময় দেওয়া দরকার ওইটুকু সময় অনেকেই দেয় না। অনেক ধন্যবাদ ইসরাফিল। সোহাগ ভাই অনেক ধন্যবাদ, এই যে অনেক ধন্যবাদ। সোহাগ ভাই বলতেছে যে ফ্রি ক্লাস করেছি প্রথম, এরপর আমাদের এখানে ভর্তি হয়েছে, স্যার অনেক ভালো ক্লাস করায়, কোথাও পাইনি। এই কথাগুলো বলতে গেলেও আরও 2-1 জায়গায় ক্লাস করে আমাদের ক্লাসে আসেন, সেক্ষেত্রে অভিজ্ঞতা পাওয়া যাবে। তাহলে 121-এ কি আছে? 122টা। থ্যাংক ইউ 122-এ ঢুকতে পারতেছিলেন না। 123-এ কি আছে? রাষ্ট্রীয় গোপন নথিপত্র প্রকাশ করতে বাধ্য করা সরকারি। 124। আর অপরাধ সংগঠন সম্পর্কে 125। বাবা 126, 127 একত্রে পড়তে হয়, লেখেন 126, 127 একত্রে পড়তে হয়, একত্রে। হ্যাঁ, পেশা সম্পর্কিত বার্তা বা পত্রালাপ, পেশা সম্পর্কিত বার্তা বা পত্রালাপ 126। হ্যাঁ, তাহলে বাবা কলম রাখেন। পেশা সম্পর্কিত বার্তা বা পত্রালাপ, পেশা বোঝেন? তাহলে পেশার অবস্থা কেমন? এইটাই পেশা। তারপরে ব্যবসা একটা পেশা, ডাক্তারি, আইনজীবী একটা ইঞ্জিনিয়ার পেশা, শিক্ষকতা, কৃষকও পেশা। তাইলে এই পেশার সাথে 2টা ব্যক্তি জড়িত, একটা হলো পেশাজীবী আর একটা হলো আপনার সহকারী। একটা পেশাজীবী আর একটা সহকারী। পেশাজীবীর জন্য 126, সহকারীর জন্য 127। আগে বুঝা নিতে হবে, লেখেন না, ঝাঁপায় পড়তেছে। পেশাজীবীর জন্য কত? 126। আর হচ্ছে সহকারীর জন্য 127। তাহলে উকিলের সহকারীকে ক্লার্ক। বাবা মোহরি শব্দটা ফার্সি, ক্লার্কটা হইল ইংরেজি। আর আমার কেরানিও মনে হয় ফার্সি লাগে, মনে হয় আর কি, আমার কাছে ফার্সি লাগে। যাই হোক, একই কথা। তাহলে আইনজীবী আছেন 126-এ, ক্লার্ক আছেন, মোহরি আছেন, তারপর হলো আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, দোবাসী সহকারী হিসেবেই আছেন 127। তার মানে একজন মক্কেল এসে আইনজীবীর কাছে সব সত্য বলবে, এটাই সত্যি? একজন আইনজীবীর কাছে একজন মক্কেল
সব সত্যি না বললে তো ভালো ফলাফল পাওয়া যাবে না। একজন রোগীর কাছে একজন ডাক্তার যদি সব সত্য না বলে তাহলে কি ভালো ফলাফল পাওয়া যাবে না। একজন এরকম একজন টিচারের কাছে একজন স্টুডেন্ট সত্যি বলবে, আস্থার গুড ফেইথের জায়গা আছে। আইনজীবীর কলার ধরিয়া পুলিশ বাইর করে নিয়েছে, মেয়ে আপনার মক্কেল আপনার দ্বারাই তো কইছে, হত্যা টত্যা করছে কিনা আমার সব বইলে দেন। এইভাবে তাকে বাধ্য করা যাবে না। কত ধারায় বাধ্য করা যাবে না? 126 ধারাতে। ডাক্তাররে ধরিয়া একদম বুকের উপরে উঠে দুইটা পাড়া দিয়ে কইতেছে, মেয়ে আমরা বলেন হবে? বাধ্য করা যাবে ডাক্তারকে? কত ধারায় ডাক্তারকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না? কত ধারাতে? 126। আবার এদিকে আমরা ধরে নিতে পারি এটাকে কম্পাউন্ডার না জানো কি বলে, কম্পাউন্ডার কত ধারায় আছে? তাহলে একজন আইনজীবীর সাথে একজন মক্কেল থাকবে, ইহাই নিয়ম সিদ্ধ। একজন ডাক্তারের সাথে একজন কম্পাউন্ডার থাকবে, ইহাই নিয়ম সিদ্ধ। একজন আইনজীবীর সাথে একজন দোবাসী থাকতে পারে, একজন আইনজীবীর কাছে তার সহকারী থাকতে পারে। তার মানে আইন সহকারীও যদি কোনো কথা শোনে তাকেও তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না 127-এ। আর যখন আইনজীবীর কোনো কথা জানবে, আইনজীবীকে মক্কেলের স্বার্থ রক্ষায় তাকে প্রকাশ করতে বাধ্য করা যাবে না কত ধারাতে? 126 ধারাতে। আমি বুঝাইতে পারছি? তাহলে আইনজীবী এই ধারাটার নাম হচ্ছে পেশাজীবীর বার্তা, পেশাজীবীর পত্রালাপ, তাই না? আচ্ছা, পেশা সম্পর্কিত পত্রালাপ। তাহলে এরকম বলা যায় না যে আইনজীবীকে মক্কেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না? বলা যাবে কি না? আইনজীবীকে মক্কেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, বলা যায় না? কত ধারায় যাবে না? 126 ধারায়। আবার 126 ধারায় আছে একজন আইনজীবীর মামলার প্রয়োজনে যদি তাকে সাক্ষ্য দিতে হয়, সেক্ষেত্রে সে মামলাটা অন্য আইনজীবীর নিকট অর্পণ করে তিনি মামলায় সাক্ষী হবেন, ওই মামলা আর পরিচালনা করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? শিওর? আচ্ছা, তাহলে আইনজীবী মক্কেলের সম্পর্কিত গোপন পত্রালাপ প্রকাশ করতে বাধ্য নয় কত ধারায়? আর মোহরি, ক্লার্ক, দোবাসী 127-এ। আর কোনো আইনজীবী যদি মামলায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আপনার হচ্ছে সাক্ষ্য দিতে চায়, সেক্ষেত্রে তিনি কি মামলা তার করণীয় কি? মামলাটি অন্য কারো কাছে হস্তান্তর করবেন। রিয়াজ ভাই বলেন, মামলাটি অন্য কারো কাছে হস্তান্তর করবেন। হস্তান্তর করে তিনি মামলায় সাক্ষ্য দিবেন, তিনি আর ওই মামলা পরিচালনা করতে পারবেন না। কথা বলতে হবে কিন্তু। ওরকম 2-4টা বই নিজে লিখবেন যেটা দাগাইতেছেন, কিন্তু তার আগে লেখার অভ্যাসটা করেন, ক্লাসে লিখতে হবে। হ্যাঁ, মাথা ঠান্ডা। তাইলে এই যে আগলদরার পিছনে, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? 118 ধারায় কে আছে? যোগ্য সাক্ষী, সাক্ষীর যোগ্যতা, সাক্ষীর বয়স, তাই না? আচ্ছা, 119-এ মুখ, 120 স্বামী আর স্ত্রী বানাইছে কোন? আসছে। তাহলে স্বামী স্ত্রী একে অপরের পক্ষে বা বিপক্ষে যোগ্য সাক্ষী। তাহলে স্বামী স্ত্রীর বিরোধিতা করতে পারবেন না? এলাকাবাসী তো করবে, 122-এ করবেন, ঠিক আছে। 121, 123, এবার 122 বলেন। গোপন পত্রালাপ প্রকাশ করতে বাধ্য করা যাবে, এই খুব ট্যালেন্ট। 124 বলেন তো, সরকারি বিষয়। 125, এইটাই তো আসবে পরে। আচ্ছা, একটু 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 ঠিক করেন, 35 যোগ 125 লিখে নেন, কাজে লাগে। 35 যোগ, হ্যাঁ 35 যোগ 125। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, এজাহার কত ধারায় মামলায় প্রাসঙ্গিক হয়?
35 ধারাতে পড়াইছি না আমরা, মনে আছে? এজাহার কত ধারায় মামলায় প্রাসঙ্গিক হয়? 35 ধারাতে। তাহলে এজাহার কে দায়ের করেছে ওই বিষয়ে তথ্য প্রকাশ করতে বাধ্য করা যাবে না, এইটা আছে 125-এ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? যে 35 যোগ 125, তাহলে অপরাধ সম্পর্কিত তথ্য কে প্রদান করেছেন তা ম্যাজিস্ট্রেট বা পুলিশকে প্রকাশ করতে বাধ্য করা যাবে না। কত ধারায়? 125। আর এজাহার সম্পর্কে আপনার হচ্ছে সাক্ষ্য প্রাসঙ্গিক হয় 35 ধারাতে, এজাহার অনুষঙ্গ হয় 35 ধারাতে। আমি কি বুঝাইতে পারছি? অনেকে 9 ধারাকে বলে এজাহারের ধারা, আসলে 9 ধারা এজাহার প্রাসঙ্গিক হয় না। 9 ধারায় হয় হচ্ছে আপনার টিআই প্যারেড, অর্থাৎ অপরাধটি কে করছে ওইটা শনাক্ত করার নাম হচ্ছে টিআইপি, টিআই প্যারেড, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। হ্যাঁ, তার মানে কে অপরাধটি করছেন এইটা শনাক্ত করা হচ্ছে টিআই প্যারেড। এজাহার কত ধারায় প্রাসঙ্গিক হয়? 35। আর এই এজাহার যিনি দায়ের করেছেন তার বিষয়ে কে দায়ের করেছেন, জজ বা ম্যাজিস্ট্রেটকে বা পুলিশকে এই বিষয়ে সংবাদ দিতে বাধ্য করা যাবে না। কত ধারা? 126 ধারা বলতে পারলে লাগায় যাব। পেশা সম্পর্কে বা অ্যাডভোকেটকে বাধ্য করা যায় না, ডাক্তারকে বাধ্য করা যায় না। 127 দোবাসী। আরে বাপ রে বাপ, অ্যাসিস্ট্যান্ট পিয়ন বানাইছে, বইয়ে আছে দোবাসী ও 126-এর ব্যক্তিবর্গের সাথে যারা ঘুমায় জড়িত খায়। বাবা, আইন উপদেষ্টার সাথে গোপন পত্রালাপ 129। ওইটুকুই গোপন মানে প্রকাশ করতে বাধ্য করা যাবে না, এইটুকুই। 128 নিবেন? দরকার নাই, সব তো দরকার নাই। 129 আইন উপদেষ্টার সাথে গোপন পত্রালাপ প্রকাশ করতে বাধ্য করা যাবে না। আইন উপদেষ্টার সাথে গোপন পত্রালাপ প্রকাশ করতে বাধ্য করা যাবে না। হ্যাঁ, আইন উপদেষ্টার সাথে ওকে, আইন উপদেষ্টার সাথে গোপন পত্রালাপ প্রকাশ করতে বাধ্য করা যাবে না। রিল্যাক্স, এখন তো ওকে হওয়া উচিত। 130 মামলার পক্ষ নন এমন ব্যক্তির নিকট থেকে, মামলার পক্ষ নন এমন ব্যক্তির নিকট থেকে, মামলার পক্ষ নন এমন, একটা খেয়াল করেন, সাক্ষীর যোগ্যতা কিন্তু 118, 119, 120-এ শেষ। এরপর সাক্ষীর যোগ্যতার বিরোধিতা কিন্তু 121 থেকে শুরু হয়েছে, তাই না? বলেন, কথা বোঝেন না আমার? সাক্ষীর যোগ্যতা 118, 119, 120-এ কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে 121 থেকে বাধ্য করা যাবে না, এইগুলার নামই কিন্তু বিরোধিতা। এইগুলা কিন্তু ফিল কইরা পড়তে হবে, বুঝাইতে পারছি? তাহলে যোগ্য সাক্ষীর বিরোধিতা শুরু হয়েছে কত থেকে? 121 থেকে। কিন্তু 118-র মধ্যেও তো অযোগ্য আছে, 119-এর মধ্যেও কি আছে? অযোগ্য আছে। এগুলা ফিল করে লিখতে পারবেন না এখন থেকে? আল্লাহ ভরসা, আপনারা খুব ভালো, আপনারা মহান। এমন ব্যক্তির নিকট থেকে দলিল প্রকাশ করতে বাধ্য করা যাবে না, অর্থাৎ কারো দলিল যদি আনতে হয় তারা মামলার পক্ষ করে নেন। মামলার পক্ষ নন এমন ব্যক্তির নিকট থেকে দলিল প্রকাশ করতে বাধ্য করা যাবে না। একশো 131 খুব গুরুত্বপূর্ণ কথা বাবা।
আপনার বাড়িতে 12 ঘর বাড়ি নাই, আমার বাড়িতে আপনি আপনার হাড়ি পাতিল রাখছেন, এরকম হয় না? এমনি হাড়ি পাতিল এমনি বলছি, মানে টাকা পয়সা সোনা দানা আমানত আমার কাছে রাখছেন, হয় না? তাহলে আপনার জমির দলিল আমার কাছে রাখতে দিচ্ছেন। এখন যদি যে কেউ আইসা, আপনি ছাড়া যে কেউ আইসা জিগায় এই দলিল চাই, আমি কি দেব? দলিল আপনি আসলেই আমি দিব না? আপনি ছাড়া অন্য কেউ আইসা যদি চায় আমি দিব? তাহলে এরকম কারো কাছে যদি আমানত রাখা হয় দলিল, সেই দলিল প্রকাশ করতে ওই ব্যক্তিকে বাধ্য করা যাবে না। এইটা 131-এর কথা। আমি থিমটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা সুন্দর করে লিখি, যে দলিল অপর লোকের দখলে থাকে, হ্যাঁ, যে দলিল অপর লোকের দখলে থাকে, ওই দখলকারীর নিকট থেকে দলিল প্রকাশ করতে বাধ্য করা যাবে না। ওই দখলকারীকে দলিল প্রকাশ করতে বাধ্য করা যাবে না। তাহলে এইটা যদি প্রকাশ করতে বলতে হয়, তাহলে কাকে বলতে হবে? যার দলিল তাকে বলতে হবে। থ্যাংক ইউ। যিনি দলিলের মালিক তাকে বলতে হবে, কিন্তু কারো দখলে রাখছে সেই ব্যক্তিকে বলবে যে তুমি দলিলটা দাও, এইটা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? আপনি ওই দখলকারীর নাম দাখিল করবেন যে আমার কাছে নাই, রহিমের কাছে আছে, কিন্তু যাই আপনাকেই আনতে হবে দলিল। আমি বুঝাইতে পারছি? যার দলিল তার কাছে থাকবে। যাই হোক, আল্লাহ ভরসা। আমার মনে হয় যে এগুলো আপনারা ধীরে ধীরে বুঝবেন, এগুলো একটা ধীরে ধীরে বোঝার বিষয়। তাহলে 121-এ কি আছে? জজ বা ম্যাজিস্ট্রেট। সে খালি এরকম এরকম করে যেতেছে, সে কিন্তু এগুলো বলে না। সাক্ষী হতে পারবেন না। তাহলে জজ বা ম্যাজিস্ট্রেটকে বিচারাধীন মামলার বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কথাটা একটু চেঞ্জ হয় না? জজ বা ম্যাজিস্ট্রেটকে বিচারাধীন মামলায় সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। যদি তাকে প্রয়োজন হয় সেক্ষেত্রে সে বিচার কার্য ছাড়িয়ে দিয়া সাক্ষ্য দিবেন, ওই মামলার আর বিচার করতে পারবেন না। তাহলে 122, 123, 124 সরকারি চ্যালেঞ্জ, 125 অনেক ধন্যবাদ রিয়াজ ভাই। আমি কিন্তু খুব কষ্ট পাবো, আমি আপনার এলাকার ছেলে, এর জন্য আরো বেশি কষ্ট পাবো কথা না শুনলে। অন্তত 2টা ঘন্টা যাবতীয় পৃথিবীর যত আলাপ আছে সব বাদ। আপনি নিজের উপরে ভরসা করে দেখছেন না একটু হালকা, আমাদেরকেও একটু দায়িত্ব দিবেন। আমি যেটা বলতেছি এটা একদম অ্যাকুরেট। এইগুলা যতক্ষণে মুখে না আসবে ততক্ষণে এইগুলো লাভই নাই। আপনি বলতে পারলে আপনার কাছে ভালো লাগা কাজ করে না? একটা বাসায় গেলে ভাল লাগে না যে আমি তো পারতেছি? একটা অন্যরকম ভালো লাগা কাজ করা উচিত নিজের মধ্যে, যে আমি তো পারতেছি এইগুলা। এবং মজার বিষয়, এরকম অনেক লোকরে এই পারতেছে, তাকেও ধরেন কেউ চিনত না, সে শিখে 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 এখন নিজেকে কিন্তু কুতুবে আউলিয়া গঙ্গ মনে করতেছে। আপনিও করেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে ভালো করেন, ভালো করাটা একটা যোগ্যতা, যার যোগ্যতা আছে সে ভালো করবে। আমি জাস্ট এইটুকু বলতেছি যে আপনি গোড়াঘাটি ভুলা যায়েন না। দেখা যায় যে আপনি আরেকজনকে ছোট করেন না, আরেকজনকে ছোট করে নিজে বড় হওয়া যায় না, এটা করেন না, এটা করা বিপদ। এখানে অনেক ধরনের কমেন্টস আছে, এখন ধৈরা ধৈরা এই কমেন্টসগুলোর উত্তর পড়লে কিন্তু ক্লাস থাকবে না। খুব ভালো ভালো কথা লেখে, আমার এটা সুযোগই নাই করার। দরকার হইলে আমার এলাকার একটা লোকেরও প্রশংসা লাগবে না, তারপরও চাই এলাকার লোকগুলো পাশ করে যাক। পড়বেন, পড়ার বিকল্প কিচ্ছু নাই।
আর পড়াশোনা একটা সম্পদ, যত পড়বেন তত বাড়বে, যত পড়বেন তত বাড়বে। হ্যাঁ, মজা লাগবে, এটা মজার জায়গা। তাহলে 132 ধারাটা খুব সুন্দর একটা ধারা। যে প্রশ্নের উত্তর অপরাধের দিকে টানিয়া লইয়া যায়, যে প্রশ্নের উত্তর অপরাধের দিকে টানিয়া লইয়া যায়, সে প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নয়। এখন এই ধারাটা অনেকে বোঝেন না, এই ধারার মধ্যে অনেক কথা আছে এবং সরাসরি এইটা কিন্তু টাইটেলে নাই। এই কথাটা সরাসরি এই কথাটা কিন্তু টাইটেলে নাই। যে প্রশ্নের উত্তর অপরাধের দিকে টানিয়ে নিয়ে লইয়া যায়, সেই প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নন। ওকে, তাহলে আপনি কি চোর না ডাকাত? কিছুই না, বলে মৌনতাই সম্মতির লক্ষণ, আমি চুপ থাকবো কেন? কিছুই না। তার মানে এই প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য নন, কিন্তু আইনসঙ্গত প্রশ্নের উত্তর দিতে কিন্তু সাক্ষী বাধ্য। আইনসম্মত প্রশ্নের উত্তর দিতে সাক্ষী কিন্তু বাধ্য, কিন্তু যে প্রশ্নের উত্তর অপরাধের দিকে টানিয়া লইয়া যায়, সেই প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নন। তাহলে আইনসম্মত প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য লেখা যায় না? কথাটা লিখি যে আইনসম্মত প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য। ওকে, রিল্যাক্স, ঠান্ডা মাথা। আচ্ছা, তাহলে আইনসম্মত প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য। তাহলে কোন প্রশ্নের উত্তর সাক্ষীকে অপরাধের দিকে টেনে নিয়ে যায়, লিখি, কোন প্রশ্নের উত্তর সাক্ষীকে অপরাধের দিকে টেনে নিয়ে যায়। কোন প্রশ্নের উত্তর সাক্ষীকে অপরাধের দিকে টানিয়া লইয়া, একই কথা, টেনে নিয়ে যায়। প্লিজ, টানিয়া লইয়া যায়। এই অজুহাতে সাক্ষীকে প্রশ্নের উত্তরদান থেকে অব্যাহতি দেয়া যাবে না। সাক্ষীকে প্রশ্নের উত্তরদান থেকে অব্যাহতি দেয়া যাবে না। সুন্দর কথা কিন্তু, হ্যাঁ, অব্যাহতি দেওয়া যাবে না। যাই জিগাইবে তাতে আপনি আকাশের দিকে তাকাই থাকবেন, হইবে না কিন্তু। সুন্দর কথা, একবার পড়েন বুঝে যাবেন। যে প্রশ্নের উত্তর অপরাধের দিকে টানিয়া লইয়া যায়, উক্ত প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নন, কিন্তু সাক্ষী আইনসম্মত প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এই অজুহাতে, তাহলে যে প্রশ্নের উত্তর অপরাধের দিকে টানিয়া লইয়া যায়, এই অজুহাতে সাক্ষীকে প্রশ্নের উত্তরদান থেকে অব্যাহতি দেয়া যাবে না। তার মানে সে তো সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় যেটা অপরাধের দিকে টানিয়া লইয়া যায়, কিন্তু আইনসম্মত প্রশ্নের উত্তর দিতে বাধ্য। না, এরা যাই জিগাইবেন কইবে আমি তো আসলে অপরাধী হয়ে যাইতেছি, আমি পারবো না, এই কথা তাকে বলতে দেওয়া হবে না। আমি বুঝাইতে পারছি কথাটা? তো চোর না ডাকাত? কিছুই না। আপনি কি অপরাধ করেছেন? করেন নাই, ঠিক আছে। এখন বলবেন যে আমি উত্তরই দিব না, এই প্রশ্নের উত্তর আমার অপরাধের দিকে টানিয়ে লইয়া যায়, আমি এই উত্তর কোনোভাবে দিব না, এই কথা কিন্তু বলা যাবে না। তাহলে 132-এর মধ্যে ইয়েস আছে, আবার নো আছে। হ্যাঁ, 132-এর মধ্যেই পজিটিভ আছে, আবার নেগেটিভ আছে। তাহলে কখন পজিটিভ হবে? আইনসম্মত প্রশ্ন হবে তখন উত্তর দিতে বাধ্য, আর যখন আইনসম্মত প্রশ্ন যখন অপরাধের দিকে টানিয়া লইয়া যায় তখন ওই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। আবার এই অপরাধের দিকে টানিয়া লইয়া যাইতে পারে, এই অজুহাতে সকল প্রশ্নের দায় এড়ানো যাবে না। বুঝাইতে পারছি আমি? খুবই ভালো, যদি বুঝাইতে পারি অনেক অনেক ভালো।
অনেক ভালো। তাহলে কানাডা আছে যোগ্য কত ধারাতে? 118 কানাডা। আর লুলাডা যোগ্য 118তে। আর হচ্ছে মুখ 119। শিশু সাক্ষী যোগ্য সাক্ষী 118তে শিশু যোগ্য সাক্ষী। 120 স্বামী স্ত্রী আজব কারিগর। বাবা, আচ্ছা আচ্ছা, স্বামী স্ত্রী পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্যালেন্ট। তাহলে আপনার জজ ম্যাজিস্ট্রেট কত ধারাতে আছে? 121। 122 ধারায় আছে 123। খুবই ভালো। 124 বলেন। সরকারি নথিপত্র বলেন। বাধ্য করা যাবে না। 126 বলেন, রিয়াজ ভাই বলেন। 126 পেশাজীবীর পেশা সম্পর্কিত পত্রলাভ, পেশাজীবীর পত্রলাভ। ওকে, তাহলে আইনজীবী বলি নাই। মক্কেল আপনার মক্কেলের বিষয়বস্তু মোহরি প্রকাশ করতে পারবে না কত ধারাতে? এক্সিলেন্ট, এই তো। এমনিও ভালো, ট্যালেন্ট আছে, খারাপ না। তাহলে 128-এ কি আছে? 129 বলেন। 129 আইন উপদেষ্টা। 129 আইন উপদেষ্টা। আর 130 মামলার পক্ষ নয় এমন ব্যক্তির দলিল। 131 আচ্ছা আচ্ছা। 132 যে প্রশ্নের উত্তর অপরাধের দিকে টানিয়ে লইয়া যায়। রিল্যাক্স। তার মানে কিওয়ার্ড আছে এখানে, কিওয়ার্ড। এখানে এই ধারাগুলাকে চেনার জন্য কিছু শব্দ আছে, এই শব্দগুলা মাথায় নেন, বাকি কথা তো এক, তাই না? সবই যা বানাইতে পারবেন, 2-4 লাইন কিন্তু বানাইতে পারবেন কিওয়ার্ডগুলো মাথায় নিলে। তাহলে আপনার 118তে যোগ্যতা, শিশু, তারপর হচ্ছে আপনার বোধ শক্তি, তারপর হচ্ছে আপনার বোধগম্যতা। ওকে, 119 ডাম, মুখ, 120 স্বামী স্ত্রী, 121 জজ ম্যাজিস্ট্রেট, 122 স্বামী স্ত্রী গোপন পত্রলাভ, 123 রাষ্ট্র, 124 সরকার, 125 অপরাধ সংগঠন, 126 পেশা, 127 সহকারী, 128 126-এর সাথে সম্পর্কযুক্ত, এই কারণে পড়াই নেই, দরকারই নেই। 129 আইন উপদেষ্টা। আচ্ছা 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 আচ্ছা, তাই নাকি? তাহলে 130 131 দেখেন, এই ল অফিসার আর লিগ্যাল অ্যাডভাইজার। তাহলে আইন উপদেষ্টা, লিগ্যাল অ্যাডভাইজার আছে কততে? 129। আর আইনজীবী আছে কততে? 100। থ্যাংক ইউ। আইনজীবী আছে 126-এ, আর আইন উপদেষ্টা বা লিগ্যাল অ্যাডভাইজার আছে 129-এ। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে 132 তাহলে 133 যোগ 114 খ সমান 30। 133 যোগ 114 খ সমান 30। টাইম হয়ে গেছে না?
ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব। 114 খ সমান সমান 30, তাহলে 133 যোগ 114 খ ওর নিচে লেখেন, ওর নিচে লেখেন 133 যোগ 114 খ এর নিচে লেখেন 337 যোগ 338। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি 337 যোগ 338। ছেলেটা কি যে মহান হইছে। 337 যোগ 338 লেখছি বন্ধুগণ। তাহলে 133, এগুলো সব রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী সাক্ষী বা সহ আসামি সাক্ষী। রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী সাক্ষী বা সহ আসামি বা অপরাধের সহযোগী সাক্ষী বা অ্যাকমপ্লেস। এখন যদি প্রশ্ন করা হয় যে দুষ্কর্মের 133-এর নিচে লেখেন যোগ্য, 133-এর নিচে কি লিখবেন? যোগ্য লিখছেন? আচ্ছা, এবার 30-এর নিচে লেখেন প্রাসঙ্গিক বা অনুষঙ্গ বা গ্রাহ্য। 30-এর নিচে, হ্যাঁ 30-এর নিচে প্রাসঙ্গিক, অনুষঙ্গ, রক্ষণীয়, গ্রাহ্য বা শাস্তি প্রদান করা যাবে। আর 114-র কাছে 114 খয়ে লেখেন দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, শাস্তি দেয়া যায় না। কি? দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, শাস্তি দেয়া যায় না। এই বিশ্বাসের অযোগ্য, দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, শাস্তি দেয়া যায় না 114 খ। তাহলে 114 খ বিষ খাওয়ায়া, হ্যাঁ এছাড়া তো দেখি না। আমি কবে তো নিজেই নাই হয়ে যায় আল্লাহ জানে। এরা সব জানে, মানে আল্লাহ একে দিছে। রিল্যাক্স, মাথা ঠান্ডা। তাহলে 337 আছে, লিখছেন? তাহলে ক্ষমা প্রদর্শন বা আহ্বান, ক্ষমা প্রদর্শন বা আহ্বান আর লেখেন না 337 ক্ষমা প্রদর্শন বা আহ্বান। 338 ক্ষমা প্রদর্শনের আদেশ। ওকে, আদেশ। মাথা ঠান্ডা বাবা। যদি সরাসরি জিজ্ঞেস করে যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় রাজসাক্ষী আছে, 337। আর সাক্ষ্য আইনের কত ধারায় রাজসাক্ষী আছে, 133। তাহলে রাজসাক্ষী কত ধারায় যোগ্য? রাজসাক্ষী আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 337। সাক্ষ্য আইনের কত ধারায় রাজসাক্ষীর কথা বলা আছে? 133। রাজসাক্ষীর স্বীকারোক্তির ভিত্তিতে, রাজসাক্ষীর জবানবন্দির ভিত্তিতে, রাজসাক্ষীর কনফেশনের ভিত্তিতে কত ধারায় অপর আসামিকে শাস্তি প্রদান করা যাবে? 30 ধারাতে। 30 ধারাতে রাজসাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে অপর আসামিকে শাস্তি প্রদান করা যাবে। তাহলে 30 ধারার নিচে শাস্তি প্রদান করা যাবে লিখতে বলছিলাম। তাহলে রাজসাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কখন শাস্তি প্রদান করা যাবে না? 114 খ। আর রাজসাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কখন শাস্তি দেওয়া যাবে? 30 ধারাতে। রাজসাক্ষী কত ধারায় যোগ্য হচ্ছে? 133। আফজাল হোসেন ভাই, আমাদের ক্যাম্পাসটা হচ্ছে যাত্রাবাড়িতে, এবং যাত্রাবাড়ি কাজলা ব্রিজের ডালে আমাদের ক্যাম্পাস। আমরা সপ্তাহে 3 দিন সকাল বিকাল ক্লাস করি, শুক্র শনি বুধ। আমরা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস করি, এবং শুক্র শনি বুধ বিকেল 3টা থেকে। আপনারা কি আজকে ক্লাস করবেন? বিকেল 3টা থেকে হচ্ছে আমরা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাস করার চেষ্টা করি। আপনি যাত্রাবাড়ি এসে
বা আসার আগে ফোন দিবেন 01817451565 নাম্বারে অথবা 01713847150 নাম্বারে। লার্নেড ল একাডেমিতে আপনি আসতে হলে ফোন দিয়ে আসবেন এবং যাত্রাবাড়ির কাজলা ব্রিজের ঢালে আমাদের ক্যাম্পাস। এছাড়া আপনি অনলাইনে ক্লাস করতে পারেন সপ্তাহে 5 দিন, শুক্র শনি সোম বুধ এবং মঙ্গলবারে। আমরা কিন্তু পড়তেছি রিটেন প্লাস এমসিকিউ আলাদা করে, বুঝতে পারতেছেন এগুলো? এবং ওরা কিন্তু অনেকেই বলতেছে যে এই সিস্টেমে পড়লে ভালো হবে। আপনারা কি বুঝতে পারতেছেন যে আমরা একটু ব্রড করে পড়তেছি আগের থেকে? ঠিক আছে। তাহলে দুষ্কর্মের সহযোগী স্বীকারোক্তির ভিত্তিতে কত ধারায় শাস্তি প্রদান করা যাবে? 30 ধারাতে। কত ধারায় শাস্তি প্রদান করা যাবে না? 114 খ। দুষ্কর্মের সহযোগী কত ধারায় যোগ্য? 133। দুষ্কর্মের সহযোগী কত ধারায় আছে আন্দাজে? শিওর? দুষ্কর্মের সহযোগীর স্বীকারোক্তির ভিত্তিতে কত ধারায় শাস্তি দেওয়া যাবে বলেন না? শাস্তি দেয়া যাবে, বের করেন। 30 ধারায় শাস্তি দেয়া যাবে। শাস্তি দেয়া যাবে। শাস্তি দেয়া যাবে না কত ধারাতে? 114 খ। দেখেন, আর দুষ্কর্মের সহযোগী কত ধারায় যোগ্য? 133। রিল্যাক্স। দুষ্কর্মের সহযোগী, অপরাধের সহযোগী রাজসাক্ষী আছে ফৌজদারি কার্যবিধি 337 ধারাতে। আর এই দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা প্রদর্শনের আদেশ 338 ধারাতে। তাহলে দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা প্রদর্শন কত ধারায় আছে? 337। আর দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা প্রদর্শনের আদেশ 338। আদেশ ছাড়া কিন্তু 338 হইতে পারে না। বুঝাইতে পারছি কথাটা? তাহলে আবার আপনাকে বন্ধ করে দেন। দোষ জি, কত কিছু দোষ। রিল্যাক্স। দুষ্কর্মের সহযোগী কত ধারায় যোগ্য? 133 ধারায় যোগ্য। ধন্যবাদ। দুষ্কর্মের সহযোগী সাক্ষ্যের ভিত্তিতে কত ধারায় শাস্তি প্রদান করা যাবে? 30 ধারায়। অনেক ধন্যবাদ। মেমোরি হালকা হালকা ভালো হচ্ছে। দুষ্কর্মের সহযোগী কত ধারায় বিশ্বাসের অযোগ্য? 114 খ। দুষ্কর্মের সহযোগী সাক্ষ্যের ভিত্তিতে অপর আসামিকে শাস্তি প্রদান করা যাবে না কত ধারায়? 114 খ। এক্সিলেন্ট। দুষ্কর্মের সহযোগী ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? 337। দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা প্রদর্শন কত ধারায় আছে? 337। আদেশ শব্দ ছাড়া 338 হইতে পারে না। ওকে। দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা প্রদর্শনের আদেশ কত ধারায় আছে? বুঝতে পারতেছি? না বুঝলে কিন্তু জীবনেও হবে না, এগুলা জীবনেও সম্ভব না। আপনি এখান থেকে পার হইতে পারবেন না, অন্তত আমি বলতে পারি। আপনাকে কিন্তু এইগুলা বুঝতে হবে। যাই হোক, আমার মনে হয় যে মোটামুটি দুষ্কর্মের সহযোগী আপনারা বুঝতে পারছেন। 134 নো নাম্বার অফ উইটনেস বা নাম্বার অফ উইটনেস, দুইটাই এখানে আছে। নো নাম্বার অফ উইটনেস অর নাম্বার অফ উইটনেস। তাহলে সাক্ষীর সংখ্যা আছে কত ধারায়? ঝামেলা না বলেন, একটা ধাক্কা লাগবে কিন্তু পরীক্ষার হলে যদি প্রশ্ন করে যে সাক্ষীর সংখ্যা আছে কত ধারাতে। সাক্ষীর সংখ্যা কি নির্দিষ্ট সংখ্যক নয়। তাহলে সাক্ষীর সংখ্যা আছে কত ধারাতে? আর সাক্ষীর কোনো সংখ্যা নাই কত ধারাতে? তাও আছে 134 ধারাতে। ইয়েস, নো, ভেরি গুড। মজা না? তাহলে সাক্ষীর সংখ্যা কত ধারাতে? সাক্ষীর সংখ্যা নাই, নির্দিষ্ট সংখ্যক নয়। তাহলে একটি মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা আবশ্যক? নির্দিষ্ট। কত ভালো কয়, আমি তো এর আগের লেখছি, এর জন্য আমি পরে আবার লেখবো কেন? ওইটা উল্টায় ওইটার উপরে দাগাইতেছে। আমার আশ্চর্য হয়েছে, আমার ক্লাসে রুম করে। আমাদের এক স্যার আছে, আশ্চর্য স্যার।
আশ্চর্য স্যারের আবার আমরা যে পোশাক পরতাম স্কুলে, স্যারও একই পোশাক পরে দাঁড়ায় থাকতো। তা দেখা গেছে আমি আর আদম পাশাপাশি, আদম যে স্যাররা দেখে কখন চলে গেছে আর আশ্চর্য স্যার যে কখন আদমের জায়গায় আসছে আমি তো জানি না। আমি আবার দইরা চল দোস্ত চল, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ছেলে পেলে আমার সাথে এরকম করে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য লাগে আমার। উল্টা জায়গা মতো স্যার 134 লিখছেন, নট ইকুয়াল 134 নট ইকুয়াল 68। হ্যাঁ, এইটা না বুঝে গেলে বিপদে পড়ে যাব। 134 নট ইকুয়াল শুধু 68 68। আশ্চর্য হয়েছে আমি। ওকে, তাহলে সাক্ষীর কোনো সংখ্যা নাই, নো নাম্বার অফ উইটনেস। তাহলে সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট সংখ্যক নহে, বলা যায় কিনা? সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট সংখ্যক নয়, অর্থাৎ একটি মামলায় সর্বনিম্ন সাক্ষী কতজন প্রয়োজন নির্দিষ্ট সংখ্যক নয়। রিল্যাক্স রিল্যাক্স। তাহলে একটি মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী প্রয়োজন নির্দিষ্ট সংখ্যক নয়। কিন্তু 68 ধারায় বলছে একটা দলিল, একটা রেজিস্ট্রিকৃত দলিল, একটা সত্যায়িত দলিল, একটা প্রত্যায়িত দলিল, একটা নিবন্ধিত দলিল, একটা সম্পাদিত দলিল, জমি সংক্রান্ত দলিল করতে গেলে, রেজিস্ট্রেশন করতে গেলে সর্বনিম্ন একজন সাক্ষী থাকা আবশ্যক। সর্বনিম্ন কয়জন? কিন্তু মামলায় কোনো সর্বনিম্ন সাক্ষী থাকার প্রয়োজন নাই। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে একটি দলিল রেজিস্ট্রি করতে সর্বনিম্ন কতজন সাক্ষী দরকার? কতজন? কত ধারায় বলা আছে? তাহলে 68 ধারার কাছে কয়েকটা শব্দ লেখা যায় না? যে দলিল সত্যায়ন, প্রত্যায়ন, রেজিস্ট্রেশন, নিবন্ধন। দলিল সত্যায়ন, প্রত্যায়ন, রেজিস্ট্রেশন, নিবন্ধন। রাজু ভাই, ক্লাস করতে হলে আপনি ফোন দিবেন 01817451565 নাম্বারে। সপ্তাহে 4 দিন ক্লাস, রাত 9টায় আমরা ক্লাস দিচ্ছি। এমসিকিউ এবং রিটেন একসাথে পড়াচ্ছি আমরা, এবং মুস্তাফিদার জন্য আমরা আলাদা ক্লাস করাচ্ছি। আর যারা এই ক্লাসগুলো করতে চান তারা জুমের মাধ্যমে ক্লাসগুলো করবেন, এবং আমরা বিশ্বাস করি একটি ভালো প্রস্তুতি বদলে দিতে পারে আপনার জীবন ও পরিবারের ভবিষ্যৎ। লার্নেড ল একাডেমি প্রস্তুতির সহায়ক মাত্র। ভর্তি হতে ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। তাহলে সাক্ষীর কোনো সংখ্যা নাই, কিন্তু দলিল প্রত্যয়নের জন্য সর্বনিম্ন, দলিল সত্যায়নের জন্য সর্বনিম্ন কতজন সাক্ষী দরকার? দলিল নিবন্ধনের জন্য সর্বনিম্ন, একটি মামলায় সর্বনিম্ন কোনো সংখ্যা, একটি দেওয়ানি মামলায় সর্বনিম্ন নির্দিষ্ট সংখ্যক নয়, একটি ফৌজদারি মামলায় সর্বনিম্ন নির্দিষ্ট সংখ্যক নয়। তাহলে একটি দলিল প্রত্যয়নের জন্য সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা আবশ্যক? একজন। কত ধারায় বলা আছে? একটি দলিল রেজিস্ট্রেশনের জন্য সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা দরকার? একজন। একটি দলিল নিবন্ধনের জন্য সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা দরকার? একজন। একটি মামলায় জেতার জন্য নির্দিষ্ট সংখ্যক নয়। মামলায় সাক্ষী না থাকলেও সাক্ষ্য দিয়ে আগায় আসবো। উইটনেস না এভিডেন্স থাকতে হবে। আমি বুঝাইতে পারছি? উইটনেস দরকার না, এভিডেন্স থাকতে হবে। আবার মজার বিষয়, যিনি মামলাটা করেন তিনিও মামলায় 1 নাম্বার সাক্ষী হয়ে যান। তার মানে মামলায় কতজন সাক্ষী থাকা আবশ্যক, এইটা একটা আবেগী প্রশ্ন। এই আবেগে বইয়ে, বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন ভুল ঢুকে আছে। কেন ঢুকে আছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। দেখবেন একই জায়গায় প্রশ্ন আছে, একটি মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা আবশ্যক। বলতেছে সর্বনিম্ন একজন, খ নির্দিষ্ট সংখ্যক নয়। কোনটা হবে উত্তর বলেন? নির্দিষ্ট সংখ্যক নয়। ভালো, সে উত্তর দিয়ে গেছে। পরে আবার এই প্রশ্নটা একটু পেঁচাইয়ে আসছে, একটি মামলায় সর্বনিম্ন, একটি দেওয়ানি মামলায় সর্বনিম্ন কতজন সাক্ষী থাকা আবশ্যক? সর্বনিম্ন একজন। খ নির্দিষ্ট সংখ্যক নয়। নির্দিষ্ট সংখ্যক নয় উত্তর হবে, কিন্তু বিভিন্ন গাইড বইয়ে একজন দাগানো আছে, ভুল আছে। এরা একটা লাইন দ্বারা প্রভাবিত হয়েছে যে একটি মামলায় সর্বনিম্ন, একটি মামলায়
সর্বনিম্ন একজন সাক্ষীও থাকতে পারে, আবার অসংখ্য সাক্ষী থাকতে পারে। সাক্ষীর নির্দিষ্ট সংখ্যক নয়। আমি বুঝাইতে পারছি? ওই একজন মাথায় নেওয়া যাবে না। ৬৮ ধারা প্রভাবিত করতে পারে। ৬৮ দলিলপত্র, জমির দলিল, নিবন্ধন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা নেব, তাই না? যাই হোক, আপনারা অনেক ভালো বোঝেন আমাদের যোগ্য সাক্ষী কিন্তু শেষ, সাক্ষীর যোগ্যতা শেষ। এখন সাক্ষীর যোগ্যতা কি নিরূপণ করতে পারবেন না? যোগ্য সাক্ষীর বিরোধিতা করতে পারবেন না? সাক্ষীর যোগ্যতা কি বলতে পারবেন না? ডিটেলস পড়া থাকবে নেক্সট ক্লাসে, আমি অবশ্যই কিন্তু ধরবো, মানে কালকে। ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের 4টায় ক্লাস আছে, 3টায় ক্লাস।